তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি আমার ভয়েস শোনা যাচ্ছে। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা নতুন নিই। আজকে আমাদের টপিক হচ্ছে মানে চ্যাপ্টারের নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমরা জানি যে আমরা আ বেশ কিছুদিন আগেই আমরা আমাদের ৪ নম্বর লেকচার এন্ড করেছিলাম। অর্থাৎ পিরিয়ডিক টেবিলের ৪ নম্বর লেকচার আমরা এন্ড করেছিলাম। আজকে আমাদের একেবারে লাস্ট লেকচার নম্বর ৫। তো এই লেকচারে আমরা জেনারেলি যেটা শিখব, তো সেখানে কয়েকটা জিনিস আমরা শিখবো আরকি। তো যেগুলো শিখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আয়োনাইজেশন এনার্জি, তারপর ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা একটুখানি ডিসকাস করবো, বা এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা একটু জানবো, এবং কোশ্চেন আনসার, বিভিন্ন কিছু কোশ্চেন আনসার আমি সলভ করে দেবো, এবং কিছু কিছু টপিকের কোশ্চেন আনসার তোমাদেরকে মুখস্থ করতে হয় আর কি। তো সেগুলো করতে হবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো সেই টপিকের উপর। তো আজকে আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তো চলো আমরা তাহলে সেই আয়োনাইজেশন এনার্জি দিয়েই স্টার্ট করি আমাদের সমস্ত কিছু। ঠিক আছে, চলো। তো আমরা তাহলে আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আমরা সেটা দিয়ে আর কি আমাদের মানে লেকচারটা আর কি স্টার্ট করছি। হ্যাঁ, আমাদের সেই লেকচারটা দিয়ে স্টার্ট করছি। আমি প্রথমে হেডিংটা দিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি জিনিসটা কি, আমি প্রথমে ডেফিনেশনটা লেখাই, দেন আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। ইট ইজ ম্যাক্সিমাম, ইট ইজ ম্যাক্সিমাম, it is maximum energy required, energy required to remove the outermost cell, outermost, to remove the outermost, ইলেকট্রন বা আউটারমোস্ট সেল ইলেকট্রনও বলতে পারো, যা ইচ্ছা, from a gaseous atom, in the in its ground state, ground state। এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে কি বলছে? বলছে যে এটাই, যে ইট ইজ ম্যাক্সিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য আউটার মোস্ট ইলেকট্রন ফ্রম গ্যাসিয়াস অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট। সাপোজ মনে করো কোন একটা অ্যাটম রয়েছে, গ্যাসিয়াস স্টেট অবস্থায় কোন একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের আউটার মোস্ট সেলে ইলেকট্রন রয়েছে, আমি ধরলাম একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে কি হচ্ছে না, এই ইলেকট্রনটাকে আমরা যদি অন্য কোথাও শিফট করি বা বের করে দিই এই অ্যাটমটা থেকে বা এই এলিমেন্টটা থেকে, আমরা যদি এই ইলেকট্রনটাকে বের করার চেষ্টা করি, তাহলে কি আমাদের সেখানে এনার্জি দিতে হবে, কারণ এনার্জি না দিলে, শক্তি যদি আমি না সেখানে প্রোভাইড করি, তাহলে তো এই ইলেকট্রনটা বের হবে না। এটাই হচ্ছে, এই যে শক্তিটা আমরা দিচ্ছি, এটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, বা এই যে আমরা এনার্জিটা পুশ করছি, যেটার ফলে কি হচ্ছে না, যেটার ফলে এই যে আমাদের ইলেকট্রনটা রয়েছে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে সেটাকে, এই যে এনার্জি আমাদের দরকার, বা এই এনার্জি যেটা আমরা দিচ্ছি, সেই এনার্জিটাকে বলা হচ্ছে কি না, আয়োনাইজেশন এনার্জি। তাই জন্য বলা হয়েছে ইট ইজ ম্যাক্সিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য আউটার মোস্ট ইলেকট্রন ফ্রম আ গ্যাসিয়াস অ্যাটম ইন ইটস গ্রাউন্ড স্টেট। ওকে, আমরা চাইলে একটা রিয়াকশনের মাধ্যমেও দেখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। মনে করো কি রয়েছে, এ নামক কোন একটা কম্পাউন্ড রয়েছে বা কোন একটা অ্যাটম রয়েছে, এ নামক, এখানেই করি এ, ঠিক আছে, গ্যাসিয়াস স্টেটে রয়েছে, জি মান হচ্ছে গ্যাসিয়াস স্টেটে রয়েছে। সেখান থেকে আমরা কি করছি, একটা ইলেকট্রন আমরা কি করছি, বের করে নিচ্ছি, তাই নেগেটিভ চিহ্ন দিয়েছি, ঠিক আছে। তার ফলে কি হবে, ইলেকট্রন যদি আমরা বের করে দিই, তাহলে কি হবে, এলিমেন্টটা কি, অ্যাটমটা কি হবে, কি চার্জ হবে, অ্যাটমটা তো পজিটিভ চার্জ হবে।
গ্যাসিয়াস স্টেট অবস্থায় সেই অ্যাটমটা এ পজিটিভ হয়ে যাবে। তাহলে এই যে এনার্জি রিকোয়ার্ড, এই যে এখানে যে এনার্জিটা রিকোয়ার্ড হচ্ছে, এনার্জি রিকোয়ার্ড বা রিকোয়ার্ড এনার্জি ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। রিকোয়ার্ড 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 তার মানেই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, তাহলে আয়োনাইজেশন এনার্জি আমি আশা করি বোঝাতে পেরেছি যে আয়োনাইজেশন এনার্জিটা অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে, তো এই আয়োনাইজেশন এনার্জি এখান থেকে কিছু কিছু প্রবলেম আসে, ছোটখাটো কয়েকটা প্রবলেম আসে, সেগুলো তোমরা দেখে নিও। প্রবলেম বলতে কিছু মুখস্থ জিনিসপত্র করতে হয়, সেই প্রশ্ন আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো পরপর। তো এবার আমরা যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর গুলোকে নিয়ে ডিসকাস করবো, যে ফ্যাক্টর এফেক্টিং বা ফ্যাক্টরস অফ আয়োনাইজেশন এনার্জি। আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা কি না, ফ্যাক্টরস অফ আয়োনাইজেশন এনার্জি। ফ্যাক্টরস ফ্যাক্টরস অফ আয়োনাইজেশন এনার্জি, ওকে। ফ্যাক্টরস অফ আয়োনাইজেশন এনার্জি, এই ফ্যাক্টর দেখবো, এদের কিছু ট্রেন্ড দেখবো। ট্রেন্ড বলতে আমরা যদি একটা পিরিয়ডিক টেবিলের অ্যাক্সিস বরাবর, অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর লেফট টু রাইট যাই বা আপ টু ডাউন দিকে যদি আসি, তাহলে কি চেঞ্জ হবে আয়োনাইজেশন এনার্জি, সেটা আমরা নিয়ে একটুখানি ডিসকাস করবো। এখানেই সেটা রয়েছে আর কি। তো ফার্স্ট যেটা রয়েছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ফার্স্ট যেটা রয়েছে ফ্যাক্টরের মধ্যে, সেটা হচ্ছে 1 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা জেড স্টারও বলে থাকি। এফেক্টিভ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ চার্জ যেটাকে আমরা বলে থাকি জেড স্টার। ঠিক আছে, আমরা জানি জেড স্টার ইকুয়ালস টু কি, জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস এস, এটা। ঠিক আছে, জেড মাইনাস এস, এস কে আমরা এই সিম্বলটাকে দিয়েও আমরা প্রবেশ করাতে পারি। ঠিক আছে, এটা অথবা এটা তোমরা লিখতে পারো। এস মানে হচ্ছে ওই শিল্ডিং বা স্ক্রিনিং কনস্ট্যান্ট, আর জেড মানে হচ্ছে অ্যাটমিক নম্বর, আর জেড স্টার মানে হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। যখন আমরা স্লেটার্স রুল করেছিলাম তখন সেটা আমরা সেখানে ভালো করে ডিসকাস করেছি। তো যারা দেখোনি সেটা অবশ্যই তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে প্রবলেম হয়, কারণ সেখান থেকে প্রশ্ন আসবে। তো এই জেড স্টারের ক্ষেত্রে কি হয় না, যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড স্টার, যদি জেড স্টার ইনক্রিজ হয়, যদি জেড স্টার ইনক্রিজ হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু আয়োনাইজেশন এনার্জি সেটাও কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি আছে, 2 নম্বর যেটা হচ্ছে সাইজ। যদি সাইজ বাড়ে তাহলে কিন্তু আয়োনাইজেশন এনার্জি কমবে। সাইজ সাইজ যদি কোনো একটা অ্যাটম বা এলিমেন্টের, ঠিক আছে, সাইজ যদি বাড়ে, সাইজ যদি বাড়ে সাইজ যদি বাড়ে দেন কি হবে না, আয়োনাইজেশন এনার্জি যেটা ছিল সেটা কিন্তু কমবে। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। আরো কিছু ফ্যাক্টর রয়েছে তোমাদের, রিলেটিভ স্টেবিলিটির উপর কিছু ফ্যাক্টর রয়েছে, বাট এগুলো খুব একটা জানার প্রয়োজন নেই, এগুলো করলেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, যদি এক্সটেন্ট অফ পেনিট্রেশন যদি ইনক্রিজ হয়, তাহলে কিন্তু আয়োনাইজেশন এনার্জিও কিন্তু ইনক্রিজ হবে। 3 নম্বরটা আমি একটুখানি লিখে দিই, আরেকটা যেটা ছিল 3 নম্বর, যেটা 3 নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, 3 নম্বরটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এক্সটেন্ট অফ পেনিট্রেশন। এক্সটেন্ট এক্সটেন্ট অফ পেনিট্রেশন পেনিট্রেশন এক্সটেন্ট অফ পেনিট্রেশন যদি ইনক্রিজ হয়, যদি ইনক্রিজ হয় যদি এটা ইনক্রিজ হয়, তাহলে তো তাহলে কি হবে না, তাহলে কিন্তু আয়োনাইজেশন এনার্জি সেটাও কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, বাট এই 3টে ফ্যাক্টর আমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, কিছু ক্যারেক্টারও থাকে, সেগুলো খুব একটা প্রয়োজন নেই। তোমরা কোশ্চেন আনসার হিসাবে কিছু প্রবলেম আমি তোমাদেরকে করিয়ে দেবো, সেটা সেখান থেকে তোমরা দেখে নিও। তো এই হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি, যতটুকু করাচ্ছি ততটুকুই করো, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোকে একটু মুখস্থ করতে হবে। তো যেমন আমরা 11-12 এর কিছু কনসেপ্ট মুখস্থ করতাম, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অনেকে বলে মুখস্থ করতে লাগে না, বাট স্টিল এখানে কিছু জিনিস মুখস্থই করতে লাগে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে কিছু যে প্রশ্ন যেগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেগুলো জাস্ট একটু মুখস্থ করে নিও, আর যদি আটকায় দিন আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। নেক্সট আমাদের যেটা রয়েছে
সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা নেক্সট যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। চলো আমরা এবার যেটা ডিসকাস করবো সেটা আমি যেটা বলছিলাম এক্সচেঞ্জ এনার্জি। ওকে, চলো আমরা নেক্সট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জ এনার্জি, ঠিক আছে, এক্সচেঞ্জ এনার্জি এটাও খুব ইন্টারেস্টিং, খুব সহজ বিষয়। এক্সচেঞ্জ এনার্জি বলতে আমি তোমাদেরকে একটা জিনিস লেখাই, এটা হচ্ছে হায়ার দ্য পসিবিলিটি অফ এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ এনার্জি মিনস হায়ার দ্য পসিবিলিটি of exchange চেঞ্জ। এটার মানেই হচ্ছে হায়ার দ্য এক্সটেন্ট অফ ডিলোকালাইজেশন, হায়ার দ্য এক্সটেন্ট অফ ডিলোকালাইজেশন অফ লোকালাইজেশন, ঠিক আছে। আর এটা মানেই হচ্ছে হায়ার দ্য স্টেবিলিটি, হায়ার দ্য স্টেবিলিটি, স্টেবিলিটি, ঠিক আছে। আর এটাই হচ্ছে আমরা এক্সপ্রেস করি কিভাবে, না এক্সপ্রেস করি আমরা এক্সচেঞ্জ এনার্জি দিয়ে। তাই জন্য আমরা লিখবো কি না, দিস ইজ expressed in term of this is expressed this is expressed in terms of exchange energy, exchange energy, ঠিক আছে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ব্যাপারটা বুঝলাম না, ক্লিয়ার হলো না। তো যাই হোক, বোঝার দরকার নেই, আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এক্সাম্পলের মাধ্যমেই বুঝিয়ে দিচ্ছি। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটুখানি চেষ্টা করি বোঝার, ঠিক আছে। চলো মনে করো তোমাদেরকে দেয়া হলো, আমরা জানি যে কতগুলি ব্লক থাকে, এস পি ডি এফ, এছাড়া আরো অন্যান্য ব্লক থাকে, বাট আমাদের জেনারেলি চারটে ব্লক নিয়ে আমরা কাজ করি পিরিয়ডিক টেবিলে, এস পি ডি এফ, এই চারটে ব্লক নিয়ে। সাপোজ মনে করো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হিসেবে কি দিই না, এক্সাম্পল হিসেবে দিলাম মনে করো 2p3। আমি বললাম যে এটার যে আমরা জানি পি কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে, সর্বাধিক 6টা, ডি কক্ষপথে 10টি, এস কক্ষপথে 2টি, এফ কত, এফ এ 14টি থাকে। তো এইরকম ভাবে P3 মানে আমরা জানি টোটাল 3টে রুম তো হয়, 3টে রুমই তো হয়, 3টে রুম হয় 1 2 and 3। এবার যেহেতু P3 রয়েছে তাহলে কতগুলো এখানে ইলেকট্রন থাকবে, 3টে থাকবে, তাহলে একটা একটা করে, একটা একটা একটা, প্রত্যেকটাতেই ফুলফিল রয়েছে। এবার কথা হচ্ছে আমরা জানি এখানে 6টা ইলেকট্রন আমরা রাখতে পারবো, উপরের দিকে 3টে করে, 3টে মুখ রয়েছে, আবার নিচের দিকে এরকম ভাবে রাখতে পারি, আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। যেহেতু এটা P3 রয়েছে তাই আমরা সেটা করব না, আমরা যে কোনো দিকে এগুলো মুখ রাখবো। এবার কথা হচ্ছে তুমি চাইছো যে এটাকে ফুলফিল করতে, এটাকে ভর্তি করতে, তাহলে কি করবে, তুমি চাইলে অথবা এটাকে তুমি ভর্তি করতে চাইছো, সেই ক্ষেত্রে কি হবে না, এই যে যেটা তুমি নিচ্ছ এ, তাহলে এই এই এটা এও চাইবে দুটো ইলেকট্রন, একটা একটা কক্ষপথে দুটো করে, এখানে দুটো করে, দুটো ইলেকট্রন থাকবে, এখানেও দুটো ইলেকট্রন থাকবে, এখানেও দুটো ইলেকট্রন থাকবে। তাহলে এই যে ইলেকট্রন এখান থেকে তুমি যদি দুটো ফুলফিল করতে যাও, তুমি কোথা থেকে নিতে পারবে, তুমি এখান থেকেও নিতে পারবে, এখান থেকেও নিতে পারবে, অথবা তুমি এখান থেকেও তুমি নিতে পারবে, ঠিক আছে। দুই জায়গা থেকে নিয়ে তুমি ফুলফিল করতে পারবে। এবার মনে করো তুমি এটা থেকে এটাকে ফুলফিল করতে চাইছো, এটাকে ফুলফিল করতে গেলে কোথা থেকে তুমি নিতে পারবে, এই এটাকেও তুমি নিতে পারবে, এটাকেও তুমি নিতে পারবে, ঠিক আছে, এটাকেও তুমি নিতে পারবে, আবার এটাকেও তুমি নিতে পারবে, এটা তুমি করতে পারছো। আবার একটা কি করতে পারো না, আবার যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে এটাকে তুমি যখন ফুলফিল করতে চাইছো তখন তুমি কোথা থেকে ইলেকট্রনটা নিতে পারো, এটা থেকেও নিতে পারো, এটা থেকেও নিতে পারো, তাই জন্য আমি আলাদা করে করছি। তুমি তাহলে এটা থেকেও নিতে পারো, এটা থেকেও নিতে পারো, আবার এটা থেকেও তুমি নিতে পারো। তাহলে এরা আলটিমেটলি দুটোকেই তো দিতে পারে, মানে এ যদি মনে করে যে আমি দুটো ইলেকট্রন ফুলফিল করবো, তাহলে এটা থেকেও নিতে পারে, এটা থেকেও নিতে পারে। আবার কেউ যদি মনে করে যে না আমি এটাকে ফুলফিল করাবো, তাহলে এ চাইলে এখান থেকেও ইলেকট্রনটাকে নিতে পারে, এখান থেকেও ইলেকট্রনটাকে নিতে পারে। তাই জন্য দেখো এইভাবে আমরা সাজিয়েছি। এই যে ব্যাপার,
এই যে একটা ইলেকট্রনকে আরেকটা জায়গায় আমরা এই যে নিয়ে আসছি, আসতে গেলে এই যে আমরা এক্সচেঞ্জ করছি, এক্সচেঞ্জ করার ফলে যে এনার্জি আমাদের রিকোয়ার্ড হচ্ছে সেই এনার্জিটাকেই বলা হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি। ওকে, আশা করি আমি বুঝতে পেরেছি। আরো এক্সাম্পল করলে তোমরা বুঝে যাবে যে এক্সচেঞ্জ এনার্জি বিষয়টা কি। ঠিক আছে, তো নর্মালি এটা করলেই হবে। সাপোজ মনে করো একটা ডি ব্লক রয়েছে, সাপোজ মনে করো তোমাদেরকে দেওয়া হলো একটা ডি ব্লক, ডি ব্লকে কতগুলি ইলেকট্রন থাকে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে, 5টা ঘর থাকে, 1 2 3 4 অ্যান্ড আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে 5। এই হচ্ছে 5। তোমাদেরকে দেওয়া হলো 10টার জায়গায় 5টা, 10টার জায়গায় 5টা করে 5টা ইলেকট্রন দেওয়া হলো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার তুমি চাইছো যে এগুলোকে ফুলফিল করতে, এগুলোকে ফুলফিল করতে চাইছো, এটাকে ফুলফিল করতে চাইছো, এটাকে ফুলফিল করতে চাইছো। তাহলে তুমি যদি এটাকে ফুলফিল করতে চাও তাহলে তুমি কোথা থেকে ইলেকট্রন গুলো নিতে পারো? তুমি এখান থেকেও ইলেকট্রন নিতে পারো, এখান থেকেও ইলেকট্রনটা নিতে পারো, এখান থেকেও নিতে পারো, অথবা এখান থেকেও নিতে পারো। চারটের মধ্যে যে কোনো একটা থেকে তুমি নিতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক এটার ক্ষেত্রেও সেম ভাবে তুমি বাকি এটা বাদে বাকি চারটে থেকে তুমি নিতে পারো, এটার ক্ষেত্রেও সেম, এটা বাদে বাকি চারটে থেকে তুমি ইলেকট্রনটাকে নিতে পারো। এই যে নেওয়ার জন্য বা এই যে আমরা এক্সচেঞ্জ করছি একে অপরের সাথে, এই যে এক্সচেঞ্জ করার ফলে যে এনার্জিটার দরকার বা যে এনার্জিটা আমরা আমাদের প্রয়োজন সেটাকে আমরা কি বলছি না, সেটাকে আমরা বলছি এক্সচেঞ্জ এনার্জি। ওকে, তো এই এক্সচেঞ্জ এনার্জি বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা জেনে রাখা দরকার। ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু কে। ঠিক আছে, এখানে কেটা কি না, যেখানে কেটা হচ্ছে তোমার এক্সচেঞ্জ এনার্জি কনস্ট্যান্ট, এক্সচেঞ্জ এনার্জি কনস্ট্যান্ট, এক্সচেঞ্জ এনার্জি কনস্ট্যান্ট। আর এনটা কি? এনটা হচ্ছে বেসিক্যালি আমাদের নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন। এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন উইথ প্যারালাল অথবা সেম স্পিন বলতে পারো, প্যারালাল অর সেম স্পিন, অর্থাৎ একই দিকে মুভ করে রয়েছে যতগুলি ইলেকট্রন। ঠিক আছে, সাপোজ আমরা এই 2p3 এর আমরা কি বের করবো না, আমরা এটাকে আমরা ওই আমাদের এক্সচেঞ্জ এনার্জি আমরা ক্যালকুলেট করবো সাপোজ মনে করো। তাহলে এটাকে আমরা যদি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করি, কি রকম ভাবে ক্যালকুলেট করতে পারো? এটাকে আমরা 3 রকম ভাবে সাজাতে পারি। 3 রকম ভাবে কিভাবে? ফার্স্ট যেটা 1 নম্বর, সেটা হচ্ছে আমরা প্রথমে 3টে ঘর কাটবো, 3টে ঘর। এটাকে আমরা কি করতে পারি না, কিভাবে সাজাতে পারি? এই যে ইলেকট্রন গুলো রয়েছে সেটাকে আমরা এইরকম ভাবে দুটো উপরের দিকে রাখতে পারি, একটা নিচের দিকে রাখতে পারি, এটা করতে পারি। আচ্ছা, এটা না করে প্রথমে আমরা 3টেকে এইরকম ভাবে, যেটা এইভাবে সাজিয়েছি এইভাবে আমরা সাজিয়ে রাখতে পারি। 2 নম্বর যেটা করব সেটা হচ্ছে যে এরকম ভাবে 3টে রুম করব। 3টে রুম করার পর কি করব না, দুটো ইলেকট্রনকে উপরের দিকে মুভ করে রাখবো, একটাকে নিচের দিকে মুভ করে। এটা করতে পারি, এটা করতে পারি। অথবা কারো যদি মনে হয় যে দুটো নিচের দিকে করবে একটা উপরের দিকে করবে, সেটাও তুমি করতে পারো। করলে দুটোর অ্যাকচুয়ালি একই রেজাল্টই আসবে, এক্সচেঞ্জ এনার্জির একই রেজাল্টই আসবে। তোমরা পারলে করে দেখো, একই আসবে। 3 নম্বর আমরা যদি করি, 3 নম্বর করলে আমরা কি পাবো না, 3 নম্বর আমি যেটা বলছিলাম যে ইলেকট্রনগুলোকে আমরা শেয়ার করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। এক্সচেঞ্জ করলে কি রকম হবে না, এ যদি দুটো ইলেকট্রন ফুলফিল করার চেষ্টা করে তাহলে কি হবে, এখানে একটা হবে, এখানে দুটো হবে, বাকি এখানে একটা পড়ে রয়েছে, এখানে একটা, আর এটা ফাঁকা পড়ে থাকবে। এটা করতে পারো, যে কোনো একটাকে তুমি ফাঁকা রাখতেই পারো। তুমি তোমার যদি মনে হয় যে না আমি এটাকে দুটো ইলেকট্রন না ফুলফিল করে আমরা মাঝখানে একটাকে দুটো ইলেকট্রন ফুলফিল করবো, মাঝখানে একটা দুটো ইলেকট্রন ফুলফিল করতে গেলে তুমি এটা থেকেও নিতে পারো, এটা থেকে নিতে পারো। যদি তুমি এটা থেকে নাও তাহলে এটা ফাঁকা হবে, এটা ভরাট হয়ে থাকবে, এইভাবে থাকে। তো তুমি যদি 1 নম্বরের ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি তুমি বের করো, কিভাবে বের করবে, আমি একটুখানি দেখিয়ে দিই। তো এখানে প্রথমে আমরা 1 নম্বরের ক্ষেত্রে বের করছি। ঠিক আছে, তোমরা পরপর একটুখানি পাশাপাশি করো, 1 2 3 পাশাপাশি করো, হ্যাঁ, কারণ প্রবলেম হয়। আচ্ছা, আমি এটা এইভাবে করছি। এক কাজ, এটাকে মুছে আমরা নিচে লিখি। ঠিক আছে, এটাকে মুছে আমরা নিচে লিখি। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর কি রয়েছে, 3 নম্বর যেটা রয়েছে আমরা যেটা ওখানে লিখেছিলাম সেটা আমরা এখানে লিখবো। 3টে ঘর করব, এটাকে আমরা ফুলফিল করছি, এটাকে আমরা যেরকম ছিল সেরকম একটা ভ্যাকেন্ট রইলো।
এবার এটার ক্ষেত্রে আমরা যদি এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করি, এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি, এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি, তাহলে কিভাবে বের করবো? না আমরা সূত্র জানি n ইন্টু n মাইনাস টু বাই টু কে। ওকে, তাহলে n এর ভ্যালু কত হবে? এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে n এর ভ্যালুটা তাহলে আমরা কত লিখবো? উপরের দিকে কটা করে মুখ করেছে, এই যে আমাদেরকে n এর ভ্যালু কি বলেছিলাম? নাম্বার অফ ইলেকট্রন, আমরা জানি নাম্বার অফ ইলেকট্রন। কোন ইলেকট্রন? না, যেগুলো প্যারালাল স্পিন অবস্থায় রয়েছে বা সেম স্পিনে রয়েছে। তাহলে সেম স্পিনে কতগুলো মুখ করেছে? তিনটে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? n এর ভ্যালু 3 হবে, 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2 কে। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 2 কিন্তু মানে 6, 6 মানে হচ্ছে 2, এদিকে তোমার হচ্ছে 3 কে আসবে, 3 কে আসবে। এটার ক্ষেত্রে তুমি যদি করো, এটার ক্ষেত্রে উপরের দিকে কতগুলো মুখ করে রয়েছে? দুটো মুখ করে রয়েছে। বা তোমার যদি মনে হতে পারে যে সেম স্পিন, আমি যেটা বলছিলাম, যদি তুমি দুটো নিচের দিকে রাখতে পারো, একটা উপরের দিকে রাখতে পারো, ঘুরিয়ে করতে পারো, আলটিমেটলি রেজাল্ট সেম আসবে। রেজাল্ট সেম আসলে এটার ক্ষেত্রে তুমি দেখো উপরের দিকে কটা মুখ করে রয়েছে, সেম স্পিনে কতগুলো ইলেকট্রন রয়েছে। সেম স্পিনে বলতে যেই দিকে ইলেকট্রনের সংখ্যা বেশি রয়েছে, বেশি মুখ করে রয়েছে, তোমার মনের মধ্যে হতে পারে যে তিনটের মধ্যে দুটো উপরের দিকে রয়েছে, একটা নিচের দিকে রয়েছে। যত সংখ্যা বেশি রয়েছে, যেদিকে সংখ্যাটা বেশি সেটাকেই আমরা ধরবো। তাহলে দুটো সংখ্যা বেশি, 2 আর 1 এর মধ্যে কে বড়? 2 বড়। তাহলে দুটো রয়েছে, তাহলে এর ভ্যালু কত হবে? 2 রয়েছে। তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 বাই 2, যেটার ভ্যালু কত হবে? যেটার ভ্যালু 1 কে হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও দেখো সেম হবে। সেম হবে কেন? কারণ আলটিমেটলি তুমি যদি দেখো, এটাও উপরের দিকে মুখ করেছে, এটাও উপরের দিকে মুখ করেছে, এটা জাস্ট নিচের দিকে মুখ করেছে। তো নিচের দিকে যে মুখ করেছে সেটাকে আমরা ধরবো না, উপরের দিকে মুখ করেছে সেটাকে আমরা ধরবো। দুটো ইলেকট্রন উপরের দিকে মুখ করেছে, তাহলে কি হবে? এটা 2 ইন্টু 2 মাইনাস 1 বাই 2, যেটার ভ্যালু কত হবে? এটা 1। 1 আর 2 গুণ করলে 2, এটা কে হবে? সরি, হ্যাঁ, এটা কে বসাবে? এটা আমি বসাই, এটা 1 কে, 1 কে। ওকে, তাহলে এক্সচেঞ্জ এনার্জি আমরা তাহলে পেয়ে গেলাম। এইভাবে জেনারেলি আমাদেরকে এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করতে হয়। এবার কথা হচ্ছে যে এই এক্সচেঞ্জ এনার্জি গুলোর মধ্যে কার এক্সচেঞ্জ এনার্জি সবচেয়ে বেশি? কার এক্সচেঞ্জ এনার্জি সবচেয়ে বেশি? না, যে 3 কে সে সবচেয়ে বেশি। তাহলে 1 নম্বরটা, এই যে 1 নম্বর, 1 নম্বরের এক্সচেঞ্জ এনার্জি সবচেয়ে বেশি। তারপর কার আছে? তারপর আমরা 2 নম্বরে লিখবো, তারপর আমরা 3 নম্বরে লিখবো, তারপর আমরা 3 নম্বরে লিখবো। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা 3 নম্বর আর 2 নম্বর তো সেম ভ্যালু পাচ্ছি, এখানে 1 কে পাচ্ছি, এখানে 1 কে পাচ্ছি, তাহলে 2 নম্বরটা কেন আমরা রাখছি? তার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো এখানে একটা একটা কি বলে কক্ষপথ, সেটা আমরা কি পাচ্ছি না, সেটাকে আমরা আমরা যদি দেখি, এই যে এখানে একটা ভ্যাকেন্ট পড়ে রয়েছে, ভ্যাকেন্ট পড়ে রয়েছে, বাট এখানে কিন্তু সমস্তগুলোই ক্লিয়ার, মানে সমস্তগুলোই ভরাট রয়েছে। তো সেই রেসপেক্টে আমরা এটাকে সেকেন্ড পজিশনেই রেখেছি, এটাকে আমরা থার্ড পজিশন। ঠিক আছে, আর কিছুই না, এটার ক্ষেত্রে আর কিছুই না। ওকে, তো নেক্সট আরেকটা এক্সচেঞ্জ এনার্জি আমরা ক্যালকুলেট করবো। চলো নেক্সট আরেকটা আমরা এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করব। প্রশ্ন তোমাদেরকে দিয়েছে P6 অ্যান্ড P5। কোশ্চেন তোমাদেরকে এটাই দেওয়া হয়েছে, P6 P5 এদের মধ্যে কার এক্সচেঞ্জ এনার্জি বেশি সেটাও বলে দিয়েছে যে P6। প্রশ্নটা হচ্ছে কেন এক্সচেঞ্জ এনার্জি সবচেয়ে বেশি? তাহলে আমরা পি, যেহেতু পি পি ব্লক বলেছে, তাহলে আমরা P6 এর ক্ষেত্রে প্রথমে দেখব। P6 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা কি পাবো? 6 আমরা যদি দেখি, এখানে দেখব যে দুটো ইলেকট্রন উপরের দিকে, মানে প্রত্যেকটা উপরের দিকে তিনটে, আবার 6টা রয়েছে যেহেতু, তাহলে তিনটে নিচের দিকে, তিনটে উপরের দিকে, তিনটে নিচের দিকে। আবার P5 এর জন্য তুমি যদি দেখো, এখানে কি হবে না, সেটার ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে আমরা যেভাবে ফুলফিল করি সেইভাবেই করব। উপরের দিকে তিনটে মুখ করে থাকবে, বাকি পড়ে রয়েছে দুটো, তাহলে এটা হয়ে যাবে ফুলফিল, এটা হবে ফুলফিল, এটা তাহলে ফুলফিল হবে না। হলো, তাহলে এই হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আমরা এক্সচেঞ্জ এনার্জি গুলো বের করবো কিভাবে? এক্সচেঞ্জ এনার্জি গুলো বের করবো কিভাবে? আমরা সূত্র জানি যে n ইন্টু n মাইনাস 1 বাই 2, এটা। তাহলে এখানে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু কত হবে? উপরে দিয়ে কতগুলো মুখ করেছে? তিনটে। নিচের দিকে কতগুলো মুখ করেছে? তিনটে। তাহলে সেম সেম রয়েছে, তাহলে n এর ভ্যালু কত হবে? 3। তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2 কে, এটার ভ্যালু কত হবে? 2, 3 দুগুণে 6, এটা হবে তোমার ধরো 2 কে। তো তো টোটাল হচ্ছে তোমার, এটা হবে 3 দুগুণে 2, 3 দুগুণে 6, এটা হবে 3 কে। এটা হবে তোমার 3 কে। আর এদিকে তোমার তিনটে উপরের দিকে রয়েছে, তিনটে নিচের দিকে রয়েছে, তো তার জন্য আরো ওগুলো তিনটে উপরের দিকে রয়েছে, তার জন্য এটা, আবার তিনটে নিচের দিকে রয়েছে, তার জন্য আরেকটা হবে। তাহলে কত হবে? 3 ইন্টু 3 মাইনাস 1 বাই 2, এটা হবে। তাহলে এটা কি হবে? তাহলে এটা আলটিমেটলি হবে তোমার 3 কে। দেখো 2, 3 গুণ করে 6, আর এটাকে ভাগ করলে 2, 3 কে হবে। এটাও তোমার হবে 3 কে। এটা সমান সমান কতগুলো হবে? 6 কে।
এখানে তোমরা 6k পাচ্ছ, এখানে তোমরা কত পাবে? 3টে উপরের দিকে মুখ করে রয়েছে, 2টো নিচের দিকে মুখ করে। তাহলে আলটিমেটলি এখানে কি হবে? 3 ইন্টু 3 মাইনাস 1/2k, এটা হচ্ছে একটা, আরেকটা প্লাস কত হবে? 2 ইন্টু, যেখানে একটা হবে সেখানে যদি একটা নিচের দিকে মুখ করে থাকতো তখন আমরা ধরতাম না, 2 বা তার বেশি থাকলে তখন আমরা ধরবো, ঠিক আছে? তাহলে 2 মাইনাস 1/2k, এটার ভ্যালু কত হবে? 3k প্লাস 1k ইকুয়ালস টু কত হবে? 4k। তাহলে আলটিমেটলি কার এক্সচেঞ্জ এনার্জি বেশি? এখানে দেখো 6k, এখানে তুমি পাচ্ছ 4k, তাহলে যার 6k সে বেশি। তাহলে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে P6 এর এক্সচেঞ্জ এনার্জি সবচেয়ে বেশি, তো তার কারণ আমরা অলরেডি পেয়ে গেলাম, প্রবলেমটা সলভ করি আমরা বুঝতে পারলাম। ওকে, তো এই ধরনের প্রবলেমগুলো কিছু আসে, এছাড়াও আরো কিছু প্রবলেম আসে, সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমরা আগের পেজে কিছু জিনিস লিখেছিলাম, এই যে যখন আমরা আয়োনাইজেশন এনার্জি নিয়ে কথা বলছিলাম, আয়োনাইজেশন এনার্জির কিছু ট্রেন্ড, পিরিয়ডিক ট্রেন্ড আমরা একটুখানি লিখে নেবে তোমরা একটুখানি। আয়োনাইজেশন এনার্জি মানে এক্সচেঞ্জ এনার্জির পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আগে লিখলেও তো কোনো ব্যাপার নেই, আর পরে লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেটা তোমরা করতেই পারো। আমরা একটুখানি কিছু জিনিস আমরা ডিসকাস করবো, সেটা আমরা একটুখানি লিখি, ঠিক আছে? সেটা হচ্ছে যে পিরিয়ডিক ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি। ঠিক, আমরা আয়োনাইজেশন এনার্জির কিছু ট্রেন্ড দেখবো। যদি বাম দিক থেকে ডান দিকে যাই এবং ডান দিক থেকে বাম দিকে যাই এবং উপর থেকে যদি নিচের দিকে আসি তখন কিভাবে হয়, জাস্ট খুব বেশি না, 2 লাইনে হয়ে যায়। আমরা একটুখানি যেটা লিখবো সেটা হচ্ছে যে পিরিয়ডিক ট্রেন্ড অফ আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? আমরা দুটো জিনিস দেখবো, যে অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য পিরিয়ড অ্যালং দ্য পিরিয়ড from left to right, from left to right, আয়োনাইজেশন এনার্জি কি হবে? যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু ইনক্রিজ করবে বা বাড়বে, ঠিক আছে? নাম্বার 2, যদি আমরা ডাউন টু দ্য গ্রুপ আসি, ডাউন টু দ্য গ্রুপ যদি আসি, সেখানে কি হবে না, আয়োনাইজেশন এনার্জি সেটা কিন্তু ডিক্রিজ করবে। ওকে, তো এই ছিল আমাদের আয়োনাইজেশন এনার্জির পার্ট। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি, অ্যাফিনিটিও বলে। তো ইলেকট্রন অ্যাফিনিটি বলতে পারো বা এফিনিটিও বলতে পারো, ম্যাটার। তো আমাদের একেবারে বলতে গেলে লাস্টের আগের টপিকেই রয়েছে, এরপর আমরা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে শেষ করে দেবো। তো এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, খুব ছোট একটা টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। চলো আমরা ডিসকাস করি। সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা যেটা নিয়ে ডিসকাস করবো বলছিলাম সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি ওকে। এই ইলেকট্রন অ্যাফিনিটিটা কি? তোমরা দেখবে যে একটু আগে আমরা যেটা ডিসকাস করছিলাম, এই যে সবার প্রথম আয়োনাইজেশন এনার্জি নিয়ে ডিসকাস করছিলাম। আয়োনাইজেশন এনার্জিতে আমরা কি বলেছিলাম না, যখন কোনো একটা গ্রাউন্ড স্টেট অ্যাটম থাকে, সেই অ্যাটমের গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটাকে আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে কি হয়, আমাদেরকে এনার্জি দিতে হয়। ঠিক তেমনই আমরা যদি ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথা বলি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এটাই যে আমি যদি মনে করি যে কোন একটা অ্যাটম রয়েছে যার গ্যাসিয়াস স্টেটে কোন একটা ইলেকট্রন রয়েছে, তো বা ইলেকট্রন নেই, সেই গ্যাসিয়াস স্টেটে আমরা যদি কোন একটা ইলেকট্রন প্রবেশ করাই, সেই প্রবেশ না, আমরা যদি ইলেকট্রনটাকে প্রবেশ করাই, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি কোন একটা অ্যাটমের আমরা একটুখানি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। কোন একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের গ্যাসিয়াস স্টেটে, ঠিক আছে? সেখানে যদি কোন একটা ইলেকট্রন আমরা ঢোকানোর চেষ্টা করি, ইলেকট্রন যদি আমরা ঢোকানোর চেষ্টা করি, আমরা যদি বাইরে থেকে ইলেকট্রন কি করছি না, বাইরে থেকে আমরা কোনো প্রসেস দিয়ে আমরা কি করছি, ইলেকট্রনটাকে ঢোকানোর চেষ্টা করছি। যদি ইলেকট্রনটাকে ঢোকানোর চেষ্টা করি তাহলে কি হবে, এনার্জি বাইরে বেরোবে, রিলিফ করবে, ঠিক আছে? এনার্জিটা কি হবে, রিলিজ করবে। আমরা আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে দেখেছিলাম যে ইলেকট্রনটাকে আমরা কি করছিলাম, বাইরে বের করার চেষ্টা করছিলাম। বাইরে বের করার চেষ্টা করতে গেলে কি করতে হবে না, আমরা যদি ভিতর থেকে ইলেকট্রনটাকে বাইরে বের করি তাহলে কি হবে, আমাদেরকে এনার্জি দিতে হবে। কিন্তু
আমরা যদি ইলেকট্রনটাকে বাইরে থেকে ভিতরে ঢোকাই, ঢোকাতে গেলে কি হবে, আমাদেরকে কিন্তু এনার্জি এখান থেকে কিন্তু এনার্জি ফ্লো করবে, এনার্জি বাইরের দিকে বেরিয়ে আসবে, এনার্জি কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রসেস, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমি একটুখানি আমাদের নর্মাল যে ডেফিনেশনের ভাষা সেটা আমি একটুখানি লিখি, যে ইট ইজ দ্য এনার্জি, ইট ইজ দ্য ইট ইজ দ্য ইট ইজ দ্য এনার্জি, it is the energy change, is the energy change involved to the process, by in the process, involved to the process, in a process by in the process in the process of addition, of addition of addition of addition of an electron to a free gaseous atom, to a free gaseous atom in its atom in its ground state. ground খুব সিম্পল জিনিস, কিছুই না। আমরা কোনো একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের গ্রাউন্ড স্টেটে আমরা যদি ইলেকট্রনটাকে অ্যাড করতে চাই বা ইলেকট্রন প্রবেশ করাতে চাই, তাহলে কি হবে, সেখান থেকে এনার্জির একটা ফ্লো হবে, এনার্জি কিন্তু বাইরের দিকে বের হবে, ঠিক আছে। এই যে প্রসেস বা এই যে সিস্টেম বা এই যে পুরো পদ্ধতিটাকে, এটাকেই বলা হয়, কি বলা হয় না, ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আমরা সাপোজ যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, খুবই ইজি ভাবে বোঝানো যায়। এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি বোঝাই, সাপোজ মনে করো অক্সিজেন, এটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, এখান থেকে কি করছি, আমরা একটা ইলেকট্রন অ্যাড করার চেষ্টা করছি, যোগ করার চেষ্টা করছি। ইলেকট্রনটাকে আমরা যদি অ্যাড করি, সেই ক্ষেত্রে কি হবে, অক্সিজেনটাকে নেগেটিভ চার্জ হবে, গ্যাসিয়াস স্টেটে আসবে। এই যে এনার্জিটা এখান থেকে এই যে বের করছি, এবং এর ফলে কি হচ্ছে না, এনার্জি কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস বা নন স্পন্টেনিয়াস প্রসেস, দুটো প্রসেসেই কিন্তু হয়, ঠিক আছে। তো যাই হোক, সেটা দেখার দরকার নেই, তবে আমাদেরকে এটুকুই জানতে হবে যে আমরা যখন ইলেকট্রনটাকে অ্যাড করছি বা সেখানে প্রবেশ করাচ্ছি সেই গ্রাউন্ড স্টেটে, তখন কি হচ্ছে, সেখানে এক ধরনের এনার্জি রিলিজ হচ্ছে বাইরে, সেটাকেই বলছে ইলেকট্রন অ্যাফিনিটি। বা এই যে আমরা ইলেকট্রন যোগ করছি বা যুক্ত করছি বা অ্যাড করছি, এটাকেই বলছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি আশা করি কি আমি বোঝাতে পেরেছি। এবার আসছে সেই ইলেকট্রন অ্যাফিনিটির কিছু ফ্যাক্টরস, যে ফ্যাক্টরস গুলো জানতে হবে, জেনারেলি আমরা সবাই জেনে থাকি, সেগুলো আমাদেরকে জানতে হবে। ফ্যাক্টরস গুলো কি কি, আমরা প্রথমে ফ্যাক্টরস গুলো নিয়ে ডিসকাস করব। ফ্যাক্টরস affecting factors affecting ইলেকট্রন অ্যাফিনিটি বা ফ্যাক্টরস অফ ইলেকট্রন অ্যাফিনিটি, সেটাও লিখতে পারো, কোনো ব্যাপার না। এখানে কয়েকটা ফ্যাক্টর একটুখানি জেনে রেখো। এটা হচ্ছে যে এরকম, যে যদি জেড স্টারের ইনক্রিজ হয়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা। 2 নম্বর, যদি সাইজ ইনক্রিজ হয়, যদি কোনো একটা অ্যাটমের সাইজ ইনক্রিজ হয়, তাহলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি, সাইজ যদি ইনক্রিজ হয়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে না, ডিক্রিজ হবে। ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে না, ডিক্রিজ হবে। এটা নাম্বার থ্রিটা কি রয়েছে, যদি এটা তো রয়েছে, তার পাশাপাশি যদি আমাদের দেখতে পাই যে সাবসেলের কনফিগারেশন যদি থাকে, সেই ক্ষেত্রেও আয়োনাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি কমে, তো সেটা জানার দরকার নেই, দুটো জানলেই মোটামুটি হয়ে যায়। ওই জেনে রাখো আর জানতে হবে না। এবার আমরা পিরিয়ডিক কিছু ট্রেন্ড দেখবো, ঠিক আছে। পিরিয়ডিক ট্রেন্ড খুব সহজ, ওই বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ওই সবই রয়েছে, আর কিছুই। আর এখান থেকে টুকটাক কিছু কোশ্চেন থাকে, যেগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হয়, একটুখানি মুখস্থ করে নিও, আর কিছু নেই। তো আমরা কিছু দেখবো, সেটা হচ্ছে কি দেখবো না, পিরিয়ডিক ট্রেন্ড দেখবো।
পিরিয়ডিক ট্রেন্ডস দেখব। যদি নাম্বার 1 অ্যালং দ্য পিরিয়ড আমরা যদি লেফট টু রাইট যাই তাহলে কি হবে, আয়োনাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ইনক্রিজ হবে। অ্যালং দ্য পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট, লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট অ্যাজ কি হচ্ছে, অ্যাজ সাইজ কি হচ্ছে না, সাইজ ডিক্রিজ হচ্ছে এবং জেড স্টার ইনক্রিজ হচ্ছে, জেড স্টার কি হচ্ছে না ইনক্রিজ হচ্ছে। আমরা জানি জেড স্টার ইনক্রিজ হলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে না বেড়ে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে না বেড়ে যায়। এটা আশা করি বোঝাতে পেরেছি। আমরা যদি অ্যালং দ্য পিরিয়ড আমরা যদি লেফট টু রাইট দিকে যাই তাহলে কি হবে না, সেই ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। আর 2 নম্বর যদি আমরা ডাউন টু দ্য গ্রুপ যদি আসি তাহলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে না, ইলেকট্রন অ্যাফিনিটি সেটা কিন্তু কমে আসবে, সাইজটা বাড়বে, ঠিক আছে, সাইজটা বাড়বে। সেক্ষেত্রে কি হবে না, সাইজটা বাড়বে, সেক্ষেত্রে সাইজটা বাড়বে, সেক্ষেত্রে সাইজটা কিন্তু বেড়ে যাবে। আমরা যদি ডাউন টু দ্য গ্রুপ যদি আসি তাহলে কি হবে না, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে না ডিক্রিজ হবে। আর ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ হওয়া মানে সাইজ কি হবে না, সাইজ কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে, একে অপরের বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কেও মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র জানলাম। তো এই যে 3টে জিনিস আমরা ডিসকাস করলাম, এক্সচেঞ্জ এনার্জি, আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি, এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলোর সলিউশন সহ আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো সেগুলো একটুখানি তোমরা সলভ করো, আর মানে পড়ো আর কি, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, ওগুলোই আসবে, ওর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, আমাদের লাস্ট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সেখান থেকে কিছু নিউমেরিক্যাল আসে, আমি সেগুলো সলভ করাবো এখানে বসি। তো বাকিগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেগুলো করো। আশা করি তোমরা সেগুলো সব করে নিতে পারবে এবং ভালোভাবে ক্লিয়ার করে নিবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এতক্ষণ তো আমি বললাম নানান রকম জিনিস একটুখানি মুখস্থ এটা ওটা করলে হয়ে যাবে, বাট এবার যেটা আছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, কোশ্চেন কিন্তু এখান থেকে পাবেই পাবে, ঠিক আছে, আমি বারংবার বলছি কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পাবেই পাবে, কাজেই এটাকে কিন্তু অ্যাভয়েড করবে না, খুব ভালো করে বুঝবে। আরো বুঝতে সমস্যা হলে দেন আমাকে বলবে, আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আমাদের লাস্ট যে টপিক সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রো ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি, আমি প্রথমে এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। মনে করো HCl রয়েছে, HCl। এবার HCl এর মধ্যে আবার যেন একটা বন্ড ক্রিয়েট হয়, HCl। এবার এখানে দুটো ইলেকট্রন থাকে। জেনারেলি কি হয় না, অক্টেট ফুলফিল করার জন্যই আর কি ইলেকট্রনগুলো, এই এলিমেন্টটা কি হয় হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেয় আর কি, এই ইলেকট্রনটাকে নিয়ে নেয়। তো আমরা যদি নর্মালি যদি দেখি তাহলে এখানে চার্জ যদি দেখি যে কার কোন চার্জ রয়েছে, হাইড্রোজেনের ডেল পজিটিভ চার্জ রয়েছে আর এটা হচ্ছে কি না ডেল নেগেটিভ চার্জ রয়েছে। এবার কি করছে, এই যে ইলেকট্রনটা রয়েছে এটা তো এর ইলেকট্রন, এই ইলেকট্রনটা ক্লোরিনের, এই ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের। এবার এর অক্টেট ফুলফিল করার জন্য কি করছে, এই যে ইলেকট্রন সেই ইলেকট্রনটাকে ক্লোরিন নিয়ে নিচ্ছে। এই যে নিয়ে নিচ্ছে, এই যে প্রসেস, এটাকেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বলছে। এর ফলে কি হচ্ছে, না এর ফলে ক্লোরিনটা নেগেটিভ চার্জে আসছে এবং হাইড্রোজেনটা কি পজিটিভ চার্জে আসছে, এল প্লাস চার্জে আসছে। তাহলে সেই কারণে আমরা বলতে পারি যে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি। সাপোজ তোমরা H2O এর ক্ষেত্রেও দেখতে পারো যে H2O এর ক্ষেত্রে অক্সিজেন আছে, এদিকে এটা হাইড্রোজেন রয়েছে, এটা হাইড্রোজেন রয়েছে। এই অক্সিজেনটা কি করবে, ইলেকট্রনগুলোকে নেবে। অক্সিজেন কি করবে না, অক্সিজেন আমরা জানি লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন থাকে। তাহলে কি করবে, এও ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে এখান থেকে, এও এই হাইড্রোজেনটাকে নেবে এবং এখান থেকেও নেবে, নিয়ে অক্টেট ফুলফিল করার চেষ্টা করবে। এটাও হয়, এটার ক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেন ইজ
মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, এই হাইড্রোজেন অথবা এই হাইড্রোজেন। ঠিক তেমনই আমরা F2O এর ক্ষেত্রেও বলতে পারি, F2O এর ক্ষেত্রেও আমরা এই কথাটা বলতে পারি। সেম প্রসেস, তবে এখানে একটু অন্যরকম প্রসেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন থাকবে, এখানে ফ্লুরিন, এখানে F অ্যাটম থাকবে। এবার কথা হচ্ছে, অনেকে বলবে তাহলে এখান থেকেই নেবে। না, উত্তরটা হচ্ছে এখানে ফ্লুরিন অ্যাটমটাই নেবে। ফ্লুরিন অ্যাটমটা কি করবে, এখান দিয়ে অক্সিজেন থেকে নিয়ে এর অক্টেট ফুলফিল করার চেষ্টা করবে। তো এই অক্টেট ফ্লুরিন, ঠিক আছে? ফ্লুরিন ক্ষেত্রেও সেটার ক্ষেত্রেও এইরকম ভাবে অ্যাকচুয়ালি যার আটমিক নম্বর বেশি থাকবে সেই অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলোকে নেবে আর কি। এটাকে এইটুখানি জাস্ট একটুখানি মনে রেখো যে যার আটমিক নম্বর বেশি থাকবে সে কিন্তু ইলেকট্রন গুলোকে নেবে। এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের অ্যাটমিক নম্বর সবচেয়ে বেশি, তাই জন্য কি করছে না, এ এখান থেকে নিয়ে নিচ্ছে, হাইড্রোজেন থেকে নিচ্ছে। অক্সিজেনের থেকে ফ্লুরিনের এলিমেন্ট অ্যাটমিক নম্বর বেশি, তাই জন্য কি করছে, ফ্লুরিন অক্সিজেনের থেকে নিচ্ছে। এটাই আর কি, জেনারেলি এটা এইটুখানি মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না, আর কিছুই মনে রাখতে, অন্য কোনো কিছুই নেই। তো এটা এখানে কয়েকটা জিনিস, এখানে ইলেকট্রোনেগেটিভিটি তোমরা কয়েকটা জিনিস লিখে রাখতে পারো যে ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ, ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ, ইট ইজ দ্য টেন্ডেন্সি, টেন্ডেন্সি অফ, it is the tendency of an atom, of an atom, of an atom to attract, to attract electron, to attract electron to itself, it, to itself in a, in a covalent, covalent, in a covalent bond with another element, another element, ওকে? কি বলছে না, ইট ইজ, এটা হচ্ছে একটা টেন্ডেন্সি, যে টেন্ডেন্সির ফলে কি হচ্ছে না, কোন একটা অ্যাটম কি করছে, ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে। সে কি করছে, সেই যে বন্ডটা রয়েছে, সেই কোভ্যালেন্ট বন্ডটা রয়েছে, সেই কোভ্যালেন্ট, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটাও একটা কোভ্যালেন্ট বন্ড, এটাও একটা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য কি হচ্ছে না, ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে অ্যানাদার এলিমেন্ট, এবং তার ফলে কি হচ্ছে, একটা, এই যে তার সাথে একটা একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের যে বন্ড রয়েছে, কোভ্যালেন্ট বন্ড রয়েছে, সেই কোভ্যালেন্ট বন্ডিং এর থ্রুতে কোন একটা এলিমেন্ট কি করছে না, একটা এলিমেন্ট বা একটা অ্যাটম সে কি করছে না, ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করছে কার দিকে না, নিজের দিকে। তো এবার কথা হচ্ছে যে কারা অ্যাট্রাক্টটা করবে না, যাদের অ্যাটমিক নম্বর বেশি তারাই জেনারেলি ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করে। যেমন এইচ সেলের মধ্যে ক্লোরিনের অ্যাটমিক নম্বর বেশি, তাই জন্য ক্লোরিন অ্যাট্রাক্ট করবে, এইটাই মনে রেখো। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের অ্যাটমিক নম্বর বেশি, তাই জন্য অক্সিজেন অ্যাট্রাক্ট করবে। ঠিক তেমনই F2O এর মধ্যে এফ এর অ্যাটমিক নম্বর বেশি, সেই ক্ষেত্রে অক্সিজেনের থেকে ইলেকট্রনটাকে এফ অ্যাটম নিয়ে নেবে, ওকে? অক্টেট রুলের কথা মনে রাখার দরকার, এটাই মনে রেখো। এটা জেনারেলি আমাদের বন্ডিং এনভায়রনমেন্টের উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে? তো এক্সাম্পল হিসাবে তোমরা এটা লিখতে পারো যে, এক্সাম্পল হিসাবে লিখতে পারো, এক্সাম্পল হিসাবে এটাই লিখতে পারো যে ইলেকট্রোনেগেটিভিটি অফ, ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন ইন H2O and F2O is not same। দুটো ক্ষেত্রে কি একই রকম দেখতে পাচ্ছি? এটার ক্ষেত্রে H2 এর ক্ষেত্রে অক্সিজেন নিচ্ছে, আর F2 এর ক্ষেত্রে কি নিচ্ছে না, F অ্যাটমটা কিন্তু ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে। এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা হচ্ছে আমাদের সংজ্ঞার মধ্যে পড়ছে, আর কিছুই না, ডেফিনেশনের মধ্যেই পড়ে। তো এটা তোমরা দেখতে পারো। এবার এখানে মেন ইন্টারেস্টিং বা মেন যে টপিক যেটা আসে, মানে যেটা অনেকে স্কিপ করে বা অনেকে অ্যাভয়েড করার চেষ্টা করে, সেটা হচ্ছে এখান থেকে একটা স্কেল নিয়ে আমরা ডিসকাস, যারা এনসিআরটি ফলো করেছো বা যারা নিট যেই জন্য পড়েছো, তারা অনেকে এই জিনিসটা জানো যে এখানে বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। 4-5টা স্কেল থাকে, বাট আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে 3টে স্কেল জানলেই এনাফ। একটা হচ্ছে পাউলিং স্কেল, আর একটা হচ্ছে মলিকন স্কেল, আর একটা হচ্ছে অলরিড অ্যান্ড রিচো স্কেল বা রোচো স্কেল বলা হয়, ঠিক আছে? রোচো, অলরিড, অলরিড রোচো এর স্কেল আর কি, নম্বর যে স্কেলটা। তো এই স্কেলগুলো
উপর বেস করে আমরা কিছু নিউমেরিক্যাল এবং প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে? চলো, খুব ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। স্কেলস অফ অফ ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, স্কেলস অফ ইলেকট্রোনেগেটিভিটি। এখানে অনেকগুলো স্কেল পাই, তিনটে স্কেল আমি বলেছিলাম। একটা হচ্ছে পাউলিং স্কেল। আমরা কি পাই না, একটা যেটা যেটা পাই সেটা হচ্ছে যে পাউলিং স্কেল। নাম্বার টু যেটা পাই সেটা কি না, নাম্বার টু আমরা যেটা পাই সেটা হচ্ছে মুলিকন বা মুলিকেনও বলে অনেকে, মুলিকেন স্কেল। আর নাম্বার থ্রি যেটা বলা হয় কি না, সেটা হচ্ছে অলরিড, অলরিড অ্যান্ড রোচো, রোচো স্কেল। এই তিনটে স্কেল নিয়ে আমরা ডিসকাস করবো। এখান থেকে নিউমেরিক্যাল কিছু আসে, সেই নিউমেরিক্যাল গুলোকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো, যে কি ধরনের নিউমেরিক্যাল আসে বা কিরকম আসতে পারে, সেটাই আর কি, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে পাউলিং স্কেল নিয়ে ডিসকাস করি। আমরা প্রথমে পাউলিং স্কেল নিয়ে আমাদের ফার্স্ট টপিক যেটা আমরা আজকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পাউলিং স্কেল। পাউলিং স্কেল যেটা নিয়ে ডিসকাস, সেটা কি না, সেটা হচ্ছে তোমার পাউলিং স্কেল। তো পাউলিং স্কেলে কি রয়েছে? পাউলিং স্কেলে এটাই বলা হয়েছে যে ইফ টু এলিমেন্ট, কি বলছে একটু ভালো করে শুনবে, ইফ টু এলিমেন্ট, সেই টু এলিমেন্টটাকে আমরা কি ধরেছি, টু এলিমেন্টস যেটাকে আমরা এ অ্যান্ড বি ধরে নিচ্ছি, এ অ্যান্ড বি হ্যাভ ইলেকট্রো negatives, have electronegatives, electronegativities, electronegative, electronegativities, যে ইলেকট্রোনেগেটিভ গুলো রয়েছে এটাকে আমরা কাই বলি, কাই সিম্বল, হ্যাঁ, কাই সিম্বল, কাই এ অ্যান্ড কাই বি, কাই বি এক্স না, এগুলোকে কাই বলা হয়। তো কাই এ অ্যান্ড কাই বি রেসপেক্টিভলি, দেন রেসপেক্টিভ, রেসপেক্টিভলি দেন, এখানে একটা ফর্মুলা থাকে। এখানে অনেকগুলোই ফর্মুলা ইউজ করা হয়, সেই ফর্মুলাগুলো আমি একটুখানি বলে দেবো। দুটো তিনটে ফর্মুলা, সেই ফর্মুলা নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই। তো দুটো তোমাদের কাছে এলিমেন্ট দেওয়া হয়েছে, সেই এলিমেন্টের থ্রুতে বলা হয়েছে যে তাদের যে ইলেকট্রোনেগেটিভিটি, সেই ইলেকট্রোনেগেটিভিটিসটা কি এসছে না, কাই এ অ্যান্ড কাই বি, এটা কিন্তু এক্স না, হ্যাঁ, এটা কাই বলা হয়, কাই এ অ্যান্ড কাই বি, এবং সেই রেসপেক্টে ফর্মুলা থাকে। তোমরা যদি গুগলে সার্চ করো বা বিভিন্ন রকম বইতে দেখো, দুটো ফর্মুলা তোমরা পেতে পারো। দুটো ফর্মুলা, একটা হচ্ছে নেগেটিভিটি বের করার ফর্মুলা, কাই এ মাইনাস কাই বি, এটা এটা বারের মধ্যে থাকবে, ইকুয়ালস টু 0.102 রুট ওভার অফ ডেল এ বি, বা অনেক সময় শুধু ডেলও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা থাকে, অর দিয়ে লিখছি, অর এটা থাকে যে কাই এ মাইনাস কাই বি বার দিয়ে 0.208 রুট ওভার অফ ডেল এ বি, এটা। এবার কথা হচ্ছে যে কোন ফর্মুলাটা তাহলে ঠিক? উত্তর হচ্ছে দুটো ফর্মুলাই ঠিক। এদের যে ইউনিট, সেই ইউনিটটাই কিন্তু আলাদা করে দেওয়া হয়। ইউনিটটা কি কি না, এটার ক্ষেত্রে জেনারেলি আমরা যেটা নিয়ে ফলো করি, আমরা যেটা ফলো করি এটার ক্ষেত্রে, আমরা কি ফলো করি, এটা হচ্ছে কিলোজুল পার মোল। আচ্ছা, কিলোজুল পার মোল বলতে অনেকে আবার এটা ভেবো না যে আলাদা কিছু হবে, এটা মানেও কিলোজুল ইন্টু
মোল ইনভার্স এটা মানেই কিন্তু এটা, ঠিক আছে, একই। আর এটা কি না, এটা হচ্ছে কিলো ক্যালোরি, এটা হচ্ছে কিলো ক্যালোরি পার মোল। কিলো ক্যালোরি পার মোল বলতে এটাই বোঝায় যে KCAL ইন্টু মোল ইনভার্স, এটাই, ঠিক আছে, আলটিমেটলি এটাই। তো এটা কিলো ক্যালোরির ইউনিট, এটা হচ্ছে কিলো মোলের ইউনিট, কিলো জুল পার মোলের ইউনিট, কিলো ক্যালোরি পার মোল আর কিলো জুল পার মোল। পরীক্ষায় তোমাদের যে ইউনিট দেবে সেই ইউনিট তোমরা লিখতে পারো। আর যদি কোনো ইউনিট সাজেস্ট করা না থাকে তাহলে তোমরা সমস্ত কিছুই লিখতে পারো, মানে সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে তোমরা এই যে কাই এ কাই বি এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, এগুলো তোমরা পেয়ে যাবে, এগুলোর ভ্যালু তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমরা যেটা পাবে না সেটা হচ্ছে যে এই ডেল এবি এর ভ্যালু কিন্তু তোমরা পরীক্ষার সময় পাবে না, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো ডেল এ বি এর ভ্যালু বের করার ফর্মুলাটা কি? ডেল এ বি এর ভ্যালুটা বের করার যে একটা ফর্মুলা থাকে, তো তো সেই ফর্মুলাটা বের করব কিভাবে? তো সেটা বের করার একটা ফর্মুলা রয়েছে, সেটা বের করার একটা প্রসেস বা ফর্মুলা রয়েছে। সেটার ফর্মুলাটা কি? এই ডেলটাকে কি বলে অ্যাকচুয়ালি প্রথমে আমরা জেনে রাখি যে ডেলটাকে আমরা কি বলি। এই যে ডেল, সেই ডেলটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় কোভ্যালেন্ট আয়নিক রেজোনেন্স এনার্জি। কোভ্যালেন্ট আয়নিক রেজোনেন্স এনার্জি, এটাকে কি বলা হয় না কোভ্যালেন্ট আয়নিক রেজোনেন্স এনার্জি, রেজোনেন্স এনার্জি, ঠিক আছে। তো এই ডেল বা ডেল এ বি, যেহেতু আমরা এ বি এলিমেন্ট নিয়ে কথা বলছি, এ বি এক্স ওয়াই যা খুশি তাই ধরতে পারো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছে তাই ধরতে পারো। এ বি বলতে সাপোজ তোমাদেরকে দেওয়া হলো NaCl বা KCl, এরকম কিছু দিতে পারে, এই রেসপেক্ট আমি বললাম, ঠিক আছে, খুব সহজ, কিছু নেই, খুবই সহজ, কিছু নেই। তো এটা বের করার ফর্মুলা কি না, এটা বের করার দুটো ফর্মুলা তোমরা কাজে লাগাতে পারো, দুটো বলতে একই বিষয়, সেটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে লেখে, লেখে বলতে কিরকম না, এরকম লেখে, একটা থার্ড ব্যাকেট দেয়, দিয়ে ই বলতে জেনারেলি এনার্জি, ঠিক আছে, এনার্জি, এনার্জি বলতে এটা হচ্ছে ওই তোমার আমাদের আয়নাই কি বলে এদিকে আমাদের যে যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে সেটাকেই আমরা ই দ্বারা প্রকাশ করি। ই অফ এ বি, অনেক সময় এ টু বি থাকে, এটা মানে কিন্তু এ মাইনাস বি না, এ টু বি, এটা কিন্তু বন্ড এ থেকে বি পর্যন্ত, তাই জন্য ওরকম না লিখে একেবারে এ বি লিখবে, এ বি মাইনাস, এটা লিখতে পারো, এটা দিয়ে মাইনাস দিয়ে তোমরা কি লিখতে পারো, ই অফ এ এ ইন্টু ই অফ বি বি, এটা দিয়ে তাদের হাফ দিয়ে হোল টু দি পাওয়ার হাফ, এটা তুমি লিখতে পারো। অথবা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এরকম ভাবে ডেল এ বি, এবার ই অফ এ বি মাইনাস, আমরা হাফ মানেই জানি রুট ওভার হাফ কত না, ই অফ এ ইন্টু ই অফ বি বি, ঠিক আছে, এটাই জেনারেলি থাকে। এটা থেকে তোমরা ফর্মুলা বের করতে পারো। এবার সাপোজ তোমাদেরকে দেওয়া হলো যে দুটো মলিকিউল, একটা তোমাদের কম্পাউন্ড দেওয়া হলো, মনে করো এরকম, আমি বুঝাচ্ছি, এটা যদি কারোর বুঝতে প্রবলেম হয় তোমরা জাস্ট খাতায় লিখবে, পাউলিং স্কেল দিয়ে যা যা লিখেছি এইটুখানি লিখবে, প্রবলেম করলে বুঝে যাবে কি কি হয়, কিভাবে কি বের করবো, প্রবলেমটা করলেই তোমরা বুঝে যাবে, তো চাপ নিতে হবে না, ঠিক আছে। মনে করো NaCl, NaCl, এই যে NaCl এর মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড, এই বন্ডটা কিরকম ভাবে হতে পারে? NaCl এর মধ্যে হতে পারে, NaCl এর মধ্যে হতে পারে, আচ্ছা NaCl এর কথা বাদ দিলাম, আমি NaCl এর কথা বাদ দিলাম, মনে করো এ বি রয়েছে, এ আর বি রয়েছে, এ আর বি, এখান থেকে কি ধরনের বন্ড হতে পারে? এ আর এ এর মধ্যে বন্ড হতে পারে, এ আর বি এর মধ্যেও বন্ড হতে পারে, আরেকটা কি হতে পারে না, বি আর বি এর মধ্যেও বন্ড হতে পারে, তিন ধরনের বন্ড হয় আর কি জেনারেলি, ঠিক আছে। এখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলে এক্স এক্স বন্ড হতো, ওয়াই ওয়াই বন্ড হতো, আরেকটা কি হতো, এক্স ওয়াই বন্ড হতো। তো এই যে বন্ড, এই বন্ডটাকে আমরা যদি ব্রেক করার চেষ্টা করি বা ব্রেক করি, সেখান থেকে আমরা কি পাবো না, সেখান থেকে আমরা যেটা পাবো না, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ এ পাবো, ইলেকট্রোনেগেটিভিটি অফ এ বি পাবো, আর এখানে কি পাবো না, ইলেকট্রোনেগেটিভিটি অফ বি বি পাবো, যেহেতু বি আর বি এর মধ্যে বন্ড রয়েছে। তো পরীক্ষার সময় তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই, পরীক্ষার সময় কন্ডিশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এইরকম ভাবেই বন্ডগুলোকে আমরা ভাঙি, জেনারেলি এইভাবে আমরা বন্ডগুলোকে ভাঙি, আর কিছুই
আমি জাস্ট একটুখানি বলে দিলাম। এবার একটা প্রবলেম দিলেই তোমরা বুঝে যাবে। একটা প্রবলেম, মনে করো একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেনটা এটাই দিয়েছে যে ক্যালকুলেট ইলেকট্রোনেগেটিভিটি, calculate electronegativity of I in IF2, IF2 না IF7, এটা IF7 এই বন্ডের মধ্যে। এবার আমরা দেখতে পাচ্ছি আই আর এফ এর মধ্যে বন্ডটা রয়েছে। তোমাদেরকে কোশ্চেনে এটাও দেওয়া রয়েছে, যেখানে গিভেন বলে দেওয়া রয়েছে। গিভেন কি দেওয়া রয়েছে? গিভেন এটাই দেওয়া রয়েছে যে I2I, অর্থাৎ এই যে ইলেকট্রোনেগেটিভিটি অফ I2I, এটার ভ্যালু বলে দিয়েছে। F2F সেটাও বলে দিয়েছে। আর আই আর এফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কত সেটাও বলে দিয়েছে। ঠিক আছে, কত কত বলেছে না, এটার ক্ষেত্রে বলেছে 149 কিলো জুল পার মোল। আমাদেরকে কিন্তু প্রশ্নে কিলো জুল দেওয়া রয়েছে। আরেকটা কত রয়েছে? 231 কিলো জুল পার মোল। আরেকটা কত রয়েছে না 155 কিলো জুল পার মোল, এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া রয়েছে। তো এখান থেকে আনসারটা কিভাবে আমরা লিখবো, একটুখানি দেখো। আমরা এখানে দেখিয়েছি এই যে স্কেলে আমরা দুটো জিনিস শিখিয়েছি। প্রথমে আমরা ওখানে আমরা এ আর বি বলতে বন্ডটা কাদের মধ্যে হয়েছে, ওখানে আই আর এফ এর মধ্যে হয়েছে, তাই ওখানে আমরা আই আর এফ দিয়ে করব। এবার আমাদের এই যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবো, এটা কিলো জুল পার মোল। আমাদের কোশ্চেনে এই যে বলে দিয়েছে, কোশ্চেনে দেওয়া রয়েছে কিলো জুল পার মোলে, তাই আমরা কিলো জুল পার মোল দিয়ে ডিসকাস করবো। কিলো জুল পার মোল দিয়ে ডিসকাস করবো এই সূত্রে। এবার কথা হচ্ছে এখান থেকে আমরা এই যে ভ্যালুটা ডেল এবি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো না, ডেল এবি এর ভ্যালু বের করার আমি সূত্র বলে দিয়েছি, হয় এটা অথবা এটা, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে ডেল এবি এর সূত্র কি? ডেল এবি এর সূত্র হচ্ছে এটাই যে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি অফ এবি বলতে আইএফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কত, এই যে আইআরএফ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বলে দিয়েছে কত, আইআরএফ এর মধ্যে এফ আর এফ এর, এখানে ভ্যালুগুলো আমি একটুখানি গুলিয়ে ফেলেছিলাম, আমি একটুখানি ভালো করে লিখে দিই ভ্যালুগুলো। এটা আইআই এর মধ্যে অত, এটা উপরে নিচে। এফ আর এফ এর মধ্যে হবে 155, আর আইআরএফ এর মধ্যে হবে 231। তাহলে আলটিমেটলি আমরা এই যে জিনিসগুলো পেয়ে যাচ্ছি, এই যে এ বি এর ভ্যালু বসাবো মাইনাস দিয়ে রুট ওভার অফ ই অফ এ এর ভ্যালু বসাবো, এ এর বলতে আইআই এর ভ্যালু বসাবো ইন্টু এফ এফ এর ভ্যালু বসাবো। কোশ্চেনটা খুবই সহজ, আনসারটা আমি লিখছি, তোমরা একটুখানি দেখো, আশা করি বুঝতে পারবে। প্রথমে আমরা কি বের করবো? প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ডেল কার ভ্যালু বের করবো না, আমরা দেখেছিলাম এই যে ডেল সূত্র কি ছিল, ডেল এ বি ছিল, সূত্রে কি ছিল, এ বি ছিল। তাহলে আমরা ডেল এখন কার বের করবো? ডেল আই আর এফ এর বের করবো, তাই আই আর এফ। ডেল আই আর এফ এর ভ্যালু বের করার সূত্র কি না, ই অফ কি কার ছিল না, ই অফ এ বি ছিল, এ বি বলতে কার, আই আর এফ, I2F, এটা মাইনাস দিয়ে এটা তোমরা লিখতে পারো অথবা রুট ওভারও দিতে পারো, কোনো সমস্যা নেই। ই অফ আই আই ইন্টু ই অফ এফ এফ, ঠিক আছে, রুট ওভার হোল টু দি পাওয়ার হাফ, এটা। এবার এটাকে আমরা ভ্যালুগুলো বসাবো। আই আর এফ এর ভ্যালু কত, ই অফ আই আর এফ এর ভ্যালু কত, এই যে দেখো বলে দিয়েছে 231 মাইনাস এখানে কত হবে 1 এফ আর এফ আই আর আই মানে 149 ইন্টু 155 1/2, এটা করলে কত আসবে না, এটা করলে আমি ক্যালকুলেটার একটুখানি করছি, ঠিক আছে। 231 মাইনাস 1, আচ্ছা এটার ভ্যালু আসছে তোমাদের জেনারেলি যেটা আসছে সেটা হচ্ছে 79.02 কিলো জুল পার মোল, এটা আসছে, ঠিক আছে। এটাই তোমাদের ডেলের ভ্যালু আসছে। তাহলে ডেলের ভ্যালু এসে গেলে আমরা কি আইআরএফ এর ভ্যালু বের করতে পারবো। মানে তোমাদের যে পাউলিং স্কেল রয়েছে সেই পাউলিং স্কেলের থ্রুতে বের করবো। এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, পরীক্ষার সময় বলে দেওয়া হবে যে কোন স্কেলে করা হবে, পাউলিং স্কেলেই করা হবে সেটা বলে দেওয়া হবে, ঠিক আছে। এত চাপ নেওয়ার দরকার নেই, এই পাউলিং স্কেলের ক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া হবে, এটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি বের করবো না, এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে এই যে আমরা মেন জিনিসটা বের করবো। আমরা তো আপাতত ডেল এবি এর ভ্যালুটা পেয়েছি, এবার আমরা এই ভ্যালুতে পুট করব না, কাই এ টু কাই বি, কাই বি এর ভ্যালু কত হবে, কাই এ আর কাই বি বলতে কাই আই
টু কাই বি বলতে কাই এফ। ওকে, তাহলে আমরা এখান থেকে সলভ করি। চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গেলে আমি যেভাবে করাচ্ছি একটুখানি বোঝার চেষ্টা করো, বুঝে যাবে। কাই এফ টু কাই আই, এটা কত আসবে না, এটার ভ্যালু আসবে তোমাদের কত বলেছিলাম আমি, না আমরা যেহেতু কিলো জুল পার মোল করছি তাই 0.102 ইন্টু রুট ওভার অফ 79.02, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা কোথায়, এই যে কিলো জুল পার মোল, এই আমাদের পরীক্ষায় প্রশ্ন বলে দিয়েছিল এটা, তাই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা যদি করি তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এক্স আই এর ভ্যালু বের করতে বলেছিল পরীক্ষায়, আমাদেরকে প্রশ্ন কি বলেছিল না এক্স আই এর ভ্যালু এই যে আই এর ভ্যালুটা কিন্তু বের করতে বলেছিল। এক্স এফ এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে পরীক্ষায় বা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে দেওয়া বলতে এটাই দেওয়া হয়েছিল 4.0, এটাই দেওয়া হয়েছিল। তো এটা আমাদের ম্যান্ডেটরি পার্ট নয়, আমাদের এটা বলে দিয়েছে আমাদের এফটা বের করতে হবে। এই এফটা বলে দিয়েছিল আইটা বের করতে হবে। তাহলে আইটা বের করলে কি হবে, আইটা বের করলে আমরা যদি আই এর ভ্যালু বের করি তাহলে এটা কত হবে, এটা বের করলে আমরা পাবো 3.09, এটাই পাবো। কিছুই নেই, জাস্ট এই প্রশ্নগুলো এরকম ভাবে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আসে, আর কিছুই না। ওকে, আচ্ছা আমরা যদি আরেকটা প্রশ্ন করি, এখানে যেমন আই আই F7 দিয়ে করেছিলাম, এখানে প্রশ্ন আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পেয়েছি না এখানে IF7, পরীক্ষায় তোমাদের IF5 দিয়েও দিতে পারে সেম প্রশ্ন, জাস্ট IF5 দিয়ে দিতে পারে, IF5। ওকে, IF5 দিয়ে তোমাদেরকে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়ে যেতে পারে, দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা তোমাদেরকে দিয়ে দিতে পারে, এটা তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে, সেটা তোমরা সলভ করতে পারো, যে কিভাবে কি সলভ করা হয় সেটা তোমরা সলভ করতেই পারো, কোনো রকম কোনো সমস্যা আশা করি থাকবে না। ঠিক আছে, চলো আমরা নেক্সট আরো কিছু কয়েকটা প্রবলেম দেখি। চলো, তোমাদের এই যে প্রশ্নটা দিয়েছে, এই সেম প্রশ্নটা জাস্ট I5 এর ক্ষেত্রে দিয়ে জাস্ট একটুখানি ভ্যালুগুলো আলাদা করে দিয়েছে। আমি এই প্রশ্নটা তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা পারলে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে সেটা সলভ করতে পারো, আশা করি পারবে। কিচ্ছু নেই, খুবই সহজ, যেভাবে করিয়েছি ওইভাবেই করো। প্রশ্নটা এটাই দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি দিয়ে রাখি। কোশ্চেনটা এটাই দেওয়া হয়েছে না, ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ, এই যে ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ আই ইন IF, ওখানে 7 ছিল, এটা 5, IF5, যেখানে আমাদেরকে কিন্তু ভ্যালুগুলো বলে দিয়েছে। ভ্যালুগুলো বলতে I এর ভ্যালু বলে দিয়েছে, F এর ভ্যালু বলে দিয়েছে, আর কি ভ্যালু বলেছে না I আর F এর ভ্যালু বলে দিয়েছে। F এর ভ্যালু মানে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুগুলো আমাদেরকে বলে দিয়েছে। এটার ক্ষেত্রে ভ্যালুগুলো কিরকম হবে না I এর ক্ষেত্রে যে ভ্যালুটা বলে দিয়েছে 149, এটা কিলো জুল পার মোল কিন্তু, হ্যাঁ কিলো জুল পার মোল এই ইউনিটে রয়েছে। আচ্ছা, F এর ভ্যালু বলে দিয়েছি 159 কিলো জুল পার মোল। আর I আর F এর ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে যে 278 কিলো জুল পার মোল। আর এখানে বলে দিয়েছে যে কাই এফ সমান সমান 4.0, এটা আমরা পেয়েছি, এফ এর ভ্যালুটা আমরা পেয়েছি, বাট আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা আই এর ভ্যালুটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। এই সেম প্রসেসে করতে হবে। সেম প্রসেসে বলতে কি, আমরা প্রথমে ডেল এর ভ্যালু বের করব। আমরা জানি ডেল এবি, তাহলে আমরা যদি সলিউশনটা দেখি তাহলে ডেল এবি বলতে আমরা আইএফ বুঝবো, ডেল আইএফ এখানে যেটা করেছি সেইভাবেই ডেল আইএফ। ডেল আইএফ এর ক্ষেত্রে কি হবে, ডেল আইএফ এর ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা কি হয়, না ফর্মুলাটা এটাই হয়, ডেল আইএফ এর ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে যে এই যে ডেল আইএফ এর ক্ষেত্রে যেটা হয়, ডেল শুধু ডেলের ভ্যালু আমরা পাবো, ডেলের ভ্যালু ডেল বের করার সূত্র কি না ই I2F মাইনাস কত হবে, মাইনাস আমরা রুট ওভারও দিতে পারি, নর্মালও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি রুট ওভার দিয়েই করছি, রুট ওভার দিয়ে করলে কত হবে না রুট ওভার অফ EFF ইন্টু আই এটা, এটার ভ্যালু আমরা বের করবো। এটার ভ্যালু বের করলে আমরা কত পাবো, এটার ভ্যালু আমরা বের করলে I আর F এর ভ্যালু কত বলেছে, I আর F এর ভ্যালু 278, আর এটার ভ্যালু তাহলে কত হবে, এটার ভ্যালু আমাদেরকে একটুখানি বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে বলতে আমরা প্রথমে রুট ওভার অফ নেবো, নিউ রুট ওভার অফ কত, এফ এর ভ্যালু কত বলেছি 159 ইন্টু
149 এটা করে যেটা পাবো আমরা সেটাই আমরা বের করব 278 মাইনাস আমি একটুখানি ক্যালকুলেটরটা ইউজ করি ক্যালকুলেটর ইউজ করলে আমি পেয়ে যাবো রুট ওভার অফ কত বলেছে রুট ওভার অফ 159 ইন্টু 149 ঠিক আছে এটার ভ্যালু এসছে তোমার 1 এটার ভ্যালু এসছে তোমার 1878 মাইনাস 81 এটা আচ্ছা আমি যদি একটুখানি দেখি কি আসে 159 ইন 149 1/2 1 এটার ক্ষেত্রে সেম আছে 1 আমি যদি এই ফর্মুলাটা বসাই এটাই আসবে আমরা একটুখানি ছোট্ট কয়েকটা জিনিস চেঞ্জ করছি আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো মানে এই রুট ওভারটা নেবো না আমরা স্কোয়ারটা নিয়ে ডিসকাস করবো স্কোয়ার এই 1/2 নেই 1/2 নেব 1/2 1/2 1/2 এই ভ্যালুটা পেলে আমরা কত 1/2 হচ্ছে কি 1/2 নিলে এর ভ্যালুটা যেটা আসে 153.91 এটা থেকে আমরা আমরা যদি বিয়োগ করি 278 থেকে আমরা যেটা বিয়োগ করবো 78 থেকে বিয়োগ করি তাহলে কত হবে তাহলে আলটিমেটলি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে 124.08 এটা আমরা পাবো এটা আমরা ডেলের ভ্যালু পেয়ে গেলাম ঠিক আছে ডেলের ভ্যালু পেয়ে গেলাম ডেলের ভ্যালু ডেল ডেলের ভ্যালুটা আমরা পেয়ে গেছি এবার আমরা কি করবো না এবার আমরা নেক্সট যেটা করবো সেই আমরা আগের পাতায় যেটা করেছিলাম এইরকম ভাবে সেটা আমরা করবো আমরা করি সেটা হচ্ছে যে কাই এফ টু কাই আই এটার ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা ছিল 0.102 রুট ওভার অফ ডেল বা ডেল এফআইও বলতে পারো কোনো রকম ডেলের ভ্যালু তাহলে আলটিমেটলি এটা কত হবে না 0.102 রুট ওভার অফ কত ভ্যালু পেয়েছি আমরা 124.08 124.08 পেয়েছি তাহলে 124.08 এটা আমরা করলে ভ্যালু কত পাবো আমরা যেটা পাবো সেটা আমরা একটুখানি বসাবো আর কি আমরা যেটা সেটা একটুখানি 0.102 ইন্টু root over of 124.08 এর ভ্যালু আসছে তোমার 1.13 1.136 এটাই আসছে তো এটাই আমরা জেনারেলি আই ধরে এই হচ্ছে ভ্যালু এটাই হচ্ছে আমরা ভ্যালু আমরা পেয়েছি এটা ভ্যালু আমরা পেয়েছি তো এইরকম ভাবে তোমরা ভ্যালু গুলো বের করতে পারো ঠিক আছে এইরকম ভাবেই তোমরা ভ্যালু গুলো বিভিন্ন ইউনিটে তোমরা বের করতে ওরকম কোনো এইভাবে তোমরা ফর্মুলা ওয়াইজ কিন্তু এটাকে ক্যালকুলেট করতে পারো তাতে করে কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এটা তোমরা দেখে নিও এগুলো গুণ করে তোমরা প্রবলেম গুলো সলভ করতে পারো এই ধরনের প্রবলেম গুলো আসে জেনারেলি এই ধরনের প্রবলেম গুলো যেমন তোমার আরো একটা প্রবলেম তোমার ASF5 এবং ASF3 এটার মধ্যেও দিতে পারে আচ্ছা আমি কিছু হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি দুটো প্রবলেম সেই প্রবলেমগুলো একটুখানি সলভ করো কিছুই নেই এই একই প্রসেসে হবে ঠিক আছে একই প্রসেসে বলতে কোশ্চেনটা এটাই দেওয়া হয়েছে ক্যালকুলেট দ্য electronegativity of AS in AS3 ASF3 এটার ক্ষেত্রে দেওয়া হয়েছে একটা যেখানে বলা হয়েছে এটা কিলো জুল পার মোল ইউনিটে রয়েছে যেখানে আমরা জানি এএস টু এএস এর মধ্যে বন্ড হয় এএস আর এএস এর মধ্যে বন্ড হবে এফ আর এফ এর মধ্যে বন্ড হবে আরেকটা কার হবে না এএস আর এফ এর মধ্যে বন্ড তিনটার ভ্যালু আমাদেরকে জেনে নিতে হবে তিনটার ভ্যালু বলতে আমরা কত
আমরা যদি AS3 এর ক্ষেত্রে দেখি, AS3 এর ক্ষেত্রে যদি, তো সেটার ক্ষেত্রে আমরা একটুখানি দেখে নেব। এটা হচ্ছে তোমার 406, এটা হচ্ছে 406, 406 আছে কিলোজুল পার মোল, কিলোজুল পার। AS এর ভ্যালু কত? AS এর ভ্যালু হচ্ছে 146, 146 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার 155, 55 কিলোজুল পার মোল। এটা তোমরা সলভ করতে পারো, যেখানে আমাদেরকে বলে দিয়েছে কাই এফ এর ভ্যালু আমরা পেয়ে গেছি। কাই এফ এর ভ্যালু কত? 4.0। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম যেটা সেম প্রবলেম, ওই ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি, ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি অফ এস ইন এএস এফ। ওটা 3 ছিল, এটা 5 হয়ে যাবে, F5, এস F5। ওকে, এখানে এএস এর ক্ষেত্রে, এখানে এএস এর ক্ষেত্রে একবার বন্ড হবে, এখানে কি হবে না এএস এর ক্ষেত্রে বন্ড হবে, এএস এফ এর মধ্যে বন্ড হবে, আবার কি হবে এফ আর এফ এর মধ্যে বন্ড হবে। ঠিক আছে, এফ আর এফ এর মধ্যে বন্ড হবে। বন্ড হলে এই ভ্যালু গুলো কিরকম আসবে না, এএস এর ভ্যালু বন্ড যা আছে তাই, 146 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আর এটা হচ্ছে এফ আর এফ এর মধ্যে যেটা বন্ড 155 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল এটা। আর এএস আর এফ এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে 484 কিলোজুল পার মোল। যেখানে আমাদেরকে কিন্তু এই যে এফ সেটা কিন্তু আমরা বলে দিয়েছে 4.0। এই একই প্রবলেম যেভাবে আমরা আগের গুলো সলভ করেছি, এই যে সলভ করেছি এরকম ভাবেই করতে হয়। ঠিক আছে, আর কিছুই না, এগুলো তোমরা করতেই পারো, আশা করি পারবে। তো এগুলো তোমরা দেখো, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। ঠিক আছে, এইভাবেই সলভ করো। হ্যাঁ, তো এবার আমরা নেক্সট স্কেলে যাব। নেক্সট স্কেল বলতে আমরা নেক্সট স্কেলে যাওয়ার আগে আছে আরেকটা প্রবলেম করে, যে প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেটা একটুখানি চলো। নেক্সট একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের ওই পাউলিং স্কেল থেকেই রয়েছে, পাউলিং স্কেল থেকেই রয়েছে। কোশ্চেনটা হচ্ছে এটাই, কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে, যে কোশ্চেন হচ্ছে এটাই যে ডিটারমাইন, ডিটারমাইন দ্য মোর, ডিটারমাইন দ্য মোর আয়নিক, determine the more ionic bond in HOCl, এই যে বন্ডটা রয়েছে, and suggest the mode, suggest 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 the mode its ionization in aqueous solution। ঠিক আছে, এই প্রবলেমটা দিয়ে তোমাদেরকে আমাদের আয়োনাইজেশন এনার্জি বলে দিয়েছে, আয়োনাইজেশন এনার্জি বলে দিয়েছে, যেটা কিলো জুল পার মোল হিসাবে রয়েছে, কিলো জুল পার মোল হিসাবে রয়েছে। কি কি রয়েছে আমরা জানি, এখানে বন্ড গুলো কার সাথে কার হতে পারে, হাইড্রোজেন হাইড্রোজেনের হতে পারে, অক্সিজেন অক্সিজেনের হতে পারে, অক্সিজেন ক্লোরিন ক্লোরিন হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কি হতে পারে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের হতে পারে, অক্সিজেনের সাথে ক্লোরিনের হতে পারে, আবার এইচ এর সঙ্গে ক্লোরিনের হতে পারে। ঠিক আছে, এইচ এর সঙ্গে ক্লোরিনের হতে পারে। তো এই জিনিসগুলো জেনারেলি হয়ে থাকে। তো সেখানে আমরা এই ধরনের প্রবলেমগুলো তোমরা এই সেম ভাবে একই প্রসেসে একই সিস্টেমের মধ্যে দিয়ে করতে পারো। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, এখানে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারো। তোমাদেরকে জেনারেলি যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের ভ্যালু দিয়ে দেওয়া রয়েছে, অক্সিজেন অক্সিজেনের ভ্যালু দেওয়া রয়েছে, অক্সিজেন অক্সিজেনের ভ্যালু দেওয়া রয়েছে, ক্লোরিন ক্লোরিনের, ক্লোরিনের বন্ডের দেওয়া রয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেনের রয়েছে, আরেকটা হচ্ছে ক্লোরিন আর অক্সিজেনের রয়েছে, ক্লোরিন আর অক্সিজেন। এটা এই কটার ভ্যালু মোটামুটি, এই কটারই ভ্যালু দেওয়া, এই কটারই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। আমাদের এখানে জেনারেলি আমরা এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, অর্থাৎ মিডিলে যে এলিমেন্টটা রয়েছে সেটার সঙ্গেই আমরা সবটা করবো, দুটো পার্টে ভাগ করবো, অর্থাৎ এইচ এর সঙ্গে অক্সিজেনের আর অক্সিজেনের সঙ্গে ক্লোরিনের, এই দুটো করবো, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের করবো না। ঠিক আছে, তো এটার ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়েছে কত, এটা হচ্ছে 437, এটা হচ্ছে 289,
আর এটা কত রয়েছে 143, এটা প্রশ্নেই রয়েছে, ঠিক আছে, 462, আর এটা তোমার দেওয়া রয়েছে 218। এই প্রশ্নগুলো, এই প্রবলেমটা দেওয়া রয়েছে। এখানকার সলিউশনটা বের করার যে ফর্মুলা, আমরা সলিউশনটা নিয়ে ডিসকাস করি। সলিউশনটা বের করার আগে আমরা কিছু জিনিস আমরা দেখব, যে হায়ার ইলেকট্রোনেগেটিভিটি, হায়ার হায়ার নেগেটিভিটিস বিটুইন বা ইলেকট্রোনেগেটিভ বিটুইন তাদের মধ্যে, দ্য অ্যাটম দ্য অ্যাটম higher higher will be the ionic will be the ionic will be the ionic character in the bond between them, bond between them। এটা তোমরা স্কিপ করতে পারো বা এটা লিখলেও কোনো সমস্যা নেই। তো আমরা জেনারেলি দুটো পার্টে ভাগ করব। দুটো পার্টে আমরা সলিউশনটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব? না, আমি যেটা বলছিলাম যে একবার এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের এটার একটা বন্ড করব। আরেকটা কি করব? না, এই অক্সিজেনের সঙ্গে ক্লোরিনের, এই দুটো আর এই দুটো এদের মধ্যে বন্ড করব। কখনো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কিন্তু বন্ডটা আমরা করব না। যেহেতু আমাদের হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কোনো কিছু করতে দেয়নি, তাহলে আবার ৩ টে পার্টে ভাগ হয়ে যেত। তখন হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, ক্লোরিন, আবার হাইড্রোজেন, ক্লোরিন। ৩ টে পার্টে ভাগ করতে। যেহেতু আমাদের হাইড্রোজেন ক্লোরিন দেয়নি করে, মানে এর আয়োনাইজেশন ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বলে দেয়নি, তাই জন্য আমরা সেটা বের করবো না, আমরা দুটো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, এবং দুটোর মধ্যেই কম্পেয়ার করবো যে কার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, ঠিক আছে, সেটা আমরা কিন্তু ডিসকাস করবো। চলো আমরা সলিউশনটার দিকে আসি। প্রথমে আমরা যেভাবে করি ডেলের ভ্যালুগুলো বের করবো। ডেলের ভ্যালু, তো ডেলের ভ্যালু আমরা কার বের করছি? এটা হাইড্রোজেন আর অক্সিজেনের বের করছি। এটা ডেলের ভ্যালু কার বের করবো? না, এটার ক্ষেত্রে আমরা ডেলের ভ্যালু ক্লোরিন আর অক্সিজেনের বের করবো, ঠিক আছে। আমরা কার বের করবো? না, হাইড্রোজেন আর অক্সিজেনের ভ্যালু বের করার সূত্র কি? না, এটা মাইনাস আয়োনাইজেশন এনার্জি, এই ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন, আর একটা কার হবে ইনটু ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। এটা 2। এটার ভ্যালু বের করলে কত হবে? এটা হচ্ছে 462। হাইড্রোজেন আর অক্সিজেনের ভ্যালু এই যে বলে দিয়েছি, হাইড্রোজেন আর অক্সিজেনের 462, সেটা আমরা লিখেছি। মাইনাস দিয়ে এটা ভ্যালু কত? 437। আর এটার ভ্যালু কত বলে দিয়েছি? অক্সিজেনের ভ্যালু কত বলে দিয়েছি? 143। এটার ভ্যালু কত আসবে? না, 462 যা ছিল তাই, এবং তার সাথে সাথে এটার ভ্যালু কত আসবে? না, 249.98 এটা আসবে, এবং এখান থেকে এটা বিয়োগ করলে কত পাবো? না, 212.02। এটা আমরা ডেলের ভ্যালু পেয়ে গেলাম। এখান থেকে আমরা কার বের করবো? না, এখান থেকে আমরা সিএল এবং অক্সিজেনের বের করলে কি হবে? না, সিএল অক্সিজেন তার সময় কত হবে? না, ই অফ সিএল আরেকটা হবে কার? না, অক্সিজেন। ই অফ অক্সিজেন 1/2। এটার ভ্যালু কত বলে দিয়েছিল? 218। আর এটার ভ্যালু কত বলে দিয়েছিল? এখানে বলে দিয়েছিল 239 ইন্টু কত বলেছিল? 143, 1/2। এটাতে ভ্যালু কত আসবে? এটার ভ্যালু টোটালি দেখা গেলে 33.13 এটা আসবে। তাহলে আমরা ডেলের ভ্যালুগুলো পেয়ে গেলাম। আমরা নেক্সট পেজে যাবো। নেক্সট পেজে গিয়ে আবার এরকম ভাবে ডেলের ভ্যালুগুলো বের করলে এবার আমরা কি করবো? না, বন্ডের ভ্যালু, যে ফর্মুলা যা ছিল সেই ফর্মুলার দিকে আমরা যাব, ঠিক আছে। সেই ফর্মুলার দিকে আমরা জেনারেলি যাব। আমরা যদি প্রিভিয়াস দিকে যাই, আমরা যখন ফর্মুলাগুলো করেছিলাম, এই যে এই স্কেলে আমাদের কিলোজুল পার মোলের প্রবলেমটা বলে দিয়েছে, তাহলে আমরা এই ফর্মুলাটা বের করব, এই ফর্মুলাটা দেবো। তাহলে চলো আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হবে? না, আমরা যদি দেখি এটার ক্ষেত্রে কি হবে? না, মড অফ এক্স অক্সিজেন টু মড অফ এক্স বলবো না, এটা কাই বলবো, হাইড্রোজেন সমান সমান কত হবে? 0.102 রুট ওভার অফ, এটার ভ্যালু কত বেরিয়েছিল? হাইড্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কত ভ্যালু বেরিয়েছিল? 212.02, 212.02 বেরিয়েছিল, 212.02 বেরিয়েছিল, 212.1 মিনিট। আমরা ছিলাম এই পেজে। তো এখানে কত বেরিয়েছিল? এই যে ভ্যালু কত বেরিয়েছিল? না, এর ভ্যালু 212.02 বেরিয়েছিল। তাহলে আমরা লিখি
12.02, একটুখানি 12.02, এটার ভ্যালু তাহলে কত হবে না, এটার ভ্যালু আসবে অ্যাকচুয়ালি 33.13, এটা আসবে। আর এখান থেকে আমরা যদি দেখি কাই অফ সিএল টু কাই অফ অক্সিজেন, এটার ভ্যালু কত হবে 0.102 ইন্টু কত আসে, ইন্টু জেনারেলি রুট ওভার অফ 33.13, এটার ভ্যালু কত আসবে না, এটার ভ্যালু তখন আসবে 0.59, এটা আসবে। এবার তাহলে কার হিসেব মতো আয়োনাইজেশন এই ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, এটার ভ্যালু তো বেশি, এটার ভ্যালু তো কম, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে আমরা বলতে পারি যে কাই অফ অক্সিজেন টু কাই অফ হাইড্রোজেন মড অফ এটা, এটার ভ্যালু সবচেয়ে বেশি কার থেকে বেশি না মড অফ কাই সিএল টু মড অফ কাই অক্সিজেন, এটার থেকে, তাহলে আমরা এটা বলতেই পারি। এই হচ্ছে আনসার, ঠিক আছে। এই প্রবলেমটা এটা কিন্তু ইউনিভার্সিটি, আমি তোমাদেরকে যা প্রবলেম করাচ্ছি এগুলো ইউনিভার্সিটি প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ পিওয়াই কিউ থেকেই করাচ্ছে। তো এই প্রশ্নটা সলিউশনটা হচ্ছে এত, এগুলো করবে মোটামুটি 3 নম্বর, 2 নম্বর, ইভেন 4 নম্বরও দিয়ে থাকে, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেম যেগুলো করালাম, আমি 3টে প্রবলেম করলাম এবং দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। এই যে তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়েছি, এটা আর এটা তোমরা সলভ করো বাড়িতে, কিছুই নেই, আমি যে আগের মতো করিয়ে দিয়েছিলাম, এই যে আগের প্রবলেমটা সলভ করিয়েছি এরকমই হবে, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো তোমরা সলভ করো। এবার আমরা আহ, যেটাতে যাব, সেকেন্ডটাতে খুব একটা বেশি কিছু নেই। তো সেকেন্ডটা তোমরা খুব একটা ভালো কিছু নেই, আহামরি কিছু নেই, জাস্ট জেনে রাখতে হয়, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, ফার্স্ট আর থার্ড থেকেই প্রশ্ন আসে। ফার্স্ট স্কেল মুলিকন, এই আমরা পাউলিং স্কেল, আর একটা হচ্ছে ওই শেষের যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা নিয়ে যখন ডিসকাস করবো সেটা নিয়েও কথা বলবো। এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করবো 2 নম্বর যে স্কেল, সেটা হচ্ছে কি স্কেল না, সেটা হচ্ছে মুলিকন স্কেল। মুলি মুলিকেন বা মুলিকন স্কেল, এই স্কেলটা খুব ইন্টারেস্টিং জিনিস। এই স্কেলটা ক্যালকুলেট করার 3টে রুল থাকে। এই স্কেলটা তোমরা যখন গুগলে সার্চ করবে বা বিভিন্ন বইয়ে দেখবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো এটা বের করার কিছু ফর্মুলা থাকে, কিছু ফর্মুলা বলতে 3টে ফর্মুলা জেনারেলি হয়। একটা হচ্ছে অফ যদি কাইয়ের ভ্যালু আমাদেরকে বের করতে হয়, কাইয়ের ভ্যালু বের করার সূত্র কি না, আয়োনাইজেশন এনার্জি ইন্টু কত, সরি ইন্টু না প্লাস হবে, আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই টু। আচ্ছা, এটা মানেই কিন্তু অনেকে, এটা মানেই হচ্ছে তোমার এটা মানেই হচ্ছে তোমার 1/2, আমি একটু ভালো করে লিখি, এটা মানেই হচ্ছে তোমার 1/2 ইন্টু আয়োনাইজেশন এনার্জি প্লাস, এটা প্লাস হবে, সরি প্লাস কি হবে না ইলেকট্রন অ্যাফিনিটি, এটা 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 মানেই হচ্ছে এটা, ঠিক আছে, এটা মানেই হচ্ছে এটা। তবে আরেকটা থাকে যেটা, সেটা হচ্ছে কাই অফ ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি বাই 2 এর জায়গায় কত থাকে 540 থাকে, এটা থাকে। আরেকটা থাকে, এগুলো অর দিয়ে দিচ্ছে, অর, এটার ক্ষেত্রে কি হবে না আয়োনাইজেশন এনার্জি প্লাস কত না প্লাস হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বাই 540 এর জায়গায় কত থাকে 130 থাকে। এবার কথা হচ্ছে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোনটা ঠিক, তিনটেই সব ঠিক, তবে তিনটের ইউনিট আলাদা। তোমাদেরকে পরীক্ষায় যদি ইলেকট্রো ভোল্ট পার অ্যাটম বলে তাহলে এটা করবে, আর যদি বলে যে কেজি পার মোলে করো তাহলে এটা হচ্ছে কেজি পার মোল, আর এটা হচ্ছে কিলো ক্যালোরি কিলো ক্যালোরি কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে। তো এই 3টে ইউনিটে আমরা জেনারেলি করে থাকি, ঠিক আছে। তো এখান থেকে খুব একটা বেশি কিছু আসে না। তো চলো আমরা কি কয়েকটা প্রবলেম দেখি, তারপর আমরা নেক্সট লাস্ট স্কিল, সেই স্কিলটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, চলো। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা রিলেশনশিপ করাতে হয়, রিলেশন বিটুইন কোশ্চেনটা বা টপিক হচ্ছে এটাই, তোমাদের একটা মানে এরকম ভাবে দিয়ে বুলেট দিয়েও লিখতে পারো যে রিলেশন রিলেশন বিটুইন রিলেশন বিটুইন কার মধ্যে না রিলেশন বিটুইন কাই এম অ্যান্ড কাই পি। এবার কথা হচ্ছে এই কাই এমটা হচ্ছে মুলিকন স্কেল, আর কাই পিটা হচ্ছে পাউলিং স্কেল, ঠিক আছে। রিলেশনশিপ এটাই, রিলেশনশিপ কোনটাই না, রিলেশনশিপটা হচ্ছে এটাই যে কাই পি ইকুয়ালস টু 1.35 ইন্টু কাই এম তার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1.37, এটাই হচ্ছে আমাদের রিলেশন বিটুইন মুলিকন এবং পাউলিং স্কেলের মধ্যে রিলেশনশিপ। এখান থেকে একটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা এটাই, যে কোশ্চেনটা এটাই দেওয়া হচ্ছে যে ক্যালকুলেট ইলেকট্রোনেগেটিভিটি
ক্যালকুলেট ইলেকট্রোনেগেটিভিটি অফ কার না অফ ব্রোমিন ইন বোথ পাউলিং পাউলিং অ্যান্ড মুলিকন বা মুলিকেন বলতে পারো স্কেল, ঠিক আছে, এটা স্কেল। এবার এখানে কোশ্চেনে এটাই দেওয়া রয়েছে যে আয়োনাইজেশন এনার্জি কত রয়েছে? আয়োনাইজেশন এনার্জি রয়েছে 272.3 কিলো ক্যালোরি পার মোল। আরেকটা দেওয়া রয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি কত দেওয়া রয়েছে? 77.7 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এই প্রশ্নটা দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এই সলিউশনটা কিভাবে বের করব? খুব সহজ। মুলিকন স্কেলে বের করব, আরেকটা কি স্কেলে? পাউলিং স্কেলে বের করব। মুলিকন স্কেলে ফর্মুলাটা কি? আমরা জানি যে মুলিকন স্কেল এবং পাউলিং স্কেলে বের করার ফর্মুলাটা হচ্ছে, প্রথমে আমরা মুলিকনটাকে বের করব, তারপর আমরা পাউলিং এ যাব। তাহলে মুলিকন স্কেলের ফর্মুলাটা কি? আমরা যদি দেখি প্রিভিয়াস যদি দেখি কিলো ক্যালোরি বলেছে, তাহলে কিলো ক্যালোরির সূত্রটা কোনটা? এটা আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি যোগ করব এবং 130 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব? সলিউশনটা দেখো তোমরা, খুব সহজ, কিছুই নেই। আমরা প্রথমে কি পাবো না, আমরা প্রথমে কাই এম অর্থাৎ মুলিকন স্কেলে কার বের করবো না, ব্রোমিনের ভ্যালু বের করবো। ব্রোমিনের ভ্যালু বের করার সূত্র কি? আয়োনাইজেশন এনার্জি কত আছে? 272.3 প্লাস কত দেবো না, ইলেকট্রন অ্যাফিনিটি কত বলেছে? 77.7 আর ভাগ কত দিয়ে ভাগ করতে হবে? 130 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 130 দিয়ে ভাগ করলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসে তোমার কত না 162.757 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এবার এখান থেকে আমরা এম এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা জানি রিলেশনশিপ বের করার ফর্মুলা এটাই। তাহলে রিলেশনশিপ ফর্মুলা যখন আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা পাউলিং স্কেলেও ভ্যালু বের করতে পারি। তাহলে এক্স পি অফ ব্রোমিন, এটা ভ্যালু বের করার সূত্র কি না 1.35 তারপর কত দিয়ে গুণ করব? এই যে কাই এম এর ভ্যালু, আমরা কাই এম এর ভ্যালু পেয়ে গেছি, কাই এম বিআর এর ভ্যালু পেয়ে গেছি, কত পেয়েছি না 162 পয়েন্ট কত পেয়েছি 75 তার 1/2 এটা পেয়েছি। মাইনাস কত বিয়োগ করব? দিয়ে বিয়োগ করবো না 1.37, এটা দিয়ে বিয়োগ করবো। এটা দিয়ে বিয়োগ করলে এর ভ্যালু কত আসবে না, এটা দিয়ে বিয়োগ করলে তোমরা দেখবে 15.87 এরকম আসবে। 15.87 কিলো ক্যালোরি পার মোল। ওকে, কিলো ক্যালোরি পার মোল, এই ভ্যালুটা তোমরা পাবে। খুব সহজ, এগুলো কিছুই না, একবার বুঝতে পারলে না কিছুই নেই, খুবই সহজ। তো আশা করি এই প্রবলেমটা আমি বোঝাতে পেরেছি। তো এই প্রবলেমগুলো এরকমই জেনারেলি থাকে। এবার যেটা আসে আমাদের লাস্ট স্কেল, তো লাস্ট স্কেলটা করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, আমাদের আর কিছুই নেই জেনারেলি, ঠিক আছে, আমাদের কিছুই নেই। এটা সলভ করালেই মোটামুটি আমাদের সমস্ত কিছু শেষ। তো চলো আমরা এই লাস্ট আমাদের স্কেলটা একটুখানি দেখে নিই। তো লাস্ট স্কেলটা আমি একটুখানি দেখে নিই। চলো আমরা নেক্সট লাস্ট স্কেল যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে অলরেড অ্যান্ড রোচো। অলরেড 3 নম্বর যে স্কেল সেটা হচ্ছে অলরেড ALLRED, অলরেড অ্যান্ড রোচো ROCHOW, রোচো স্কেল। ঠিক আছে, এটার একটা ফর্মুলা রয়েছে। এটার ফর্মুলাটা কিরকম? এটার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যে এক্স অফ AR। এখানে AR বলতে তোমরা নর্মাল ওই এক্স বলতে আমরা জেনারেলি যেটাকে বলে থাকি তোমার ওই কাই বলে থাকি। তো কাই অফ AR বলতে ওই অলরেড অ্যান্ড রিচো, এম বলতে মুলিকন, পি মানে হচ্ছে পাউলিং, এইগুলি আর কি। নর্মাল তোমরা এটা লিখতে পারো যে নর্মাল ARটা না দিয়ে নর্মাল কাই লিখতে পারো। ইকুয়ালস টু এর ভ্যালু কত আসবে না 0.359 ইন্টু জেড স্টার বাই কত ভাগ করবো না বাই আমরা আর কোভালেন্ট তার হোল স্কোয়ার। এবার কত দিয়ে যোগ করবো না 0.744 এটা দিয়ে আমরা যোগ করবো। এইটাই হচ্ছে ফর্মুলা, এই অলরেড অ্যান্ড রোচো স্কেলের এটাই হচ্ছে ফর্মুলা। এবার কথা হচ্ছে জেড স্টার মানে তোমরা জানো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার জেড স্টার ইকুয়ালস টু আমরা জানি জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস এস, যেখানে জেডটা হচ্ছে আণবিক নম্বর আর এসটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। ওকে, তো আমরা মোটামুটি সূত্রটা জেনে গেলাম যে এখানে এই হচ্ছে সূত্র, ঠিক আছে।
এবার এখান থেকে কিছু প্রবলেম করলে তোমরা প্রবলেমটা আশা করি মানে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার করে নিতে পারবে। চলো একটা প্রবলেম করানো যাক। বলছে যে ক্যালকুলেট ইলেকট্রোনেগেটিভিটি, ক্যালকুলেট ক্যালকুলেট electronegativity of AS arsenic, যেখানে RAS কত বলে দিয়েছে, RAS বলে দিয়েছে 120 pm 120 pm। এবার এই যে তোমাদেরকে আর করেছিলাম, আর মানে হচ্ছে রেডিয়াস, কোন একটা বন্ড যদি বলে দেয়, কোন একটা এলিমেন্ট বলে দেয়, সেই এলিমেন্টটার রেডিয়াস যে ভ্যালুটা বলে দেবে তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বলে দিয়েছে এটা। তাহলে এখান থেকে আমরা সূত্রটা তো বের করতে পারবো। সূত্রটা কি দিয়েছে, সূত্রটা মানে আমরা জানি সূত্র কোনটা দিয়েছে, সূত্র এটাই দিয়েছে যে এক্স এ আর ইকুয়ালস টু কত না 0.359 ইন্টু জেড স্টার বাই কত না আর, আর কোভ্যালেন্ট আর কোভ্যালেন্ট তার হোল স্কোয়ার প্লাস 0.744, এটা আমরা যোগ করব। এবার আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, জেড স্টারটাই বের করতে হবে। তাহলে আর্সেনিকের অ্যাটমিক নম্বর কত, আর্সেনিকের অ্যাটমিক নম্বর হচ্ছে 33। 33 হলে তার ইলেকট্রন বিন্যাসটা কিরকম ভাবে হবে আমরা সবাই জানি, কিরকম ভাবে হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3s3p 3d10 3d10 4s2 4p তে কতগুলো হবে না 4p তে 3 হবে, হ্যাঁ 4p তে 3। এবার আমরা জানি n শেল কিভাবে ধরি, n-1 শেল ধরি আমরা কিভাবে, আমরা এখানে লাস্ট এলিমেন্ট কি আছে, লাস্ট কক্ষপথে কতগুলো কোন এলিমেন্ট রয়েছে, এস অথবা পি রয়েছে। তাহলে আমরা এস এবং পি এর জন্য অ্যাপ্লাই করবো, 4s অথবা 4p এর জন্য যে রুলটা অ্যাপ্লাই হয় স্লেটার্স রুল, সেটাই আমরা অ্যাপ্লাই করবো। ডিএফ এর জন্য করবো না, আমরা এস আর পি অরবিটালের ক্ষেত্রে করবো। তাহলে আমরা এখানে আমরা এন শেল কোনটাকে ধরতে পারি, এটাকে আমরা এন শেল ধরতে পারি। এটা পুরোটাকেই আমরা n-1 শেল ধরবো, এটাকে হচ্ছে আমরা n শেল ধরবো, এটাকে আমরা n-1 শেল ধরবো, এটাকে আমরা কি ধরবো না এটাকে আমরা ধরবো n-2 শেল, আর এটাকে আমরা কি ধরবো না এটাকে আমরা n-3 শেল ধরবো, n-3 শেল, এইভাবেই আমরা ধরবো, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে এই ডিটাকে কেন ধরলাম, কারণ আমরা এস অথবা পি অরবিটালের পি ব্লকের ক্ষেত্রে বের করবো, আমরা ডি এর ক্ষেত্রে বের করবো না। ডি এর ক্ষেত্রে বের করলে তখন এটাকে বাদ দিয়ে দিতাম, এটাকে আমরা n ধরতাম, এটাকে আমরা n-1 ধরতাম, এটাকে আমরা n-2 n-3 এইভাবে ধরতাম। আমি বলেছি সবসময় যখন আমরা এস অথবা পি অরবিটালের ক্ষেত্রে বের করব তখন ডিটাকে ওই 3s3p এর সঙ্গে একসাথে নিয়ে নেব, ঠিক আছে। এটা আমি বারংবার বলেছিলাম, যারা দেখোনি আমি আবারও বলছি, স্লেটার্স রুল দেখো, তারপরে এটা এসো এইদিকে আসবে, মানে এই প্রবলেমগুলো এইগুলো সলভ করবে। তো এটার ভ্যালু কত হবে না, এস মানে হচ্ছে তোমার আমরা যদি দেখি 33, জেড স্টার আমরা যদি দেখি, জেড স্টার আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে জেড মাইনাস এস, জেড এর ভ্যালু কত হবে 33, 33 মাইনাস এখানে কি হবে, আমরা জানি এন সেলের ক্ষেত্রে কি হয় না, এখানে 6টা 3 আর 2 5 আছে, 5 ইন্টু 0.35 দিয়ে গুণ করব, তারপর কি হবে আবার যোগ করব কতগুলোর সাথে, এখানে কতগুলো ইলেকট্রন 8 আর 2 8 আর 10 এই 8 আর 10 18, 18 আমরা জানি n-1 সেলের ক্ষেত্রে কি হয়, কত দিয়ে গুণ করি 0.85, 0.85 দিয়ে গুণ করি আমরা 85, প্লাস আমরা যদি এখানে দেখি 8 আর এই 2 10, টোটাল 10, বাকি n-2 n-3 n-4 যত আমরা নিচের দিকে নামবো সব ওই 1.00 দিয়ে গুণ করে দেবো। তাহলে 6 আর 2 8, 8 আর 2 10, 10 গুণ 1.00 এটা। তাহলে এটার ভ্যালু কত হবে 33 মাইনাস 27.5 এটা আসবে। এখান থেকে আমরা বিয়োগ করলে কত পাবো ভ্যালুটা, আমরা বিয়োগ করলে যেটা পাবো, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে 5 পয়েন্ট, আমরা কোন ভ্যালুটা পাবো না আমরা পাবো 5.95, এই ভ্যালুটা আমরা পাবো। এটা হচ্ছে জেড স্টার আমরা পেয়েছি, এটা আমরা কি পেয়েছি, এটা আমরা জেড স্টার পেয়েছি। এবার জেড স্টার পেয়ে যাবো মানে আমাদের অঙ্কটা করতে পারবো। তাহলে অঙ্কটা করতে গেলে এ আর সূত্রটা কি ছিল না 0.359 ইন্টু জেড স্টার, জেড স্টারের ভ্যালু কত 5.95 এটা, আর নিচে কত দিয়ে ভাগ করব আর কোভ্যালেন্ট, আর এখানে আমরা 120 পেয়েছিলাম, আর এর ভ্যালু কত পেয়েছিলাম, আর ইকুয়ালস টু 120 পি পেয়েছিলাম, পিএম পেয়েছিলাম। এটাকে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করবো, অ্যাংস্ট্রমে কনভার্ট করলে তখন কি হবে 1.20 অ্যামস্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি 1.20 অ্যামস্ট্রং পাচ্ছি, তার হোল স্কোয়ার করতে বলেছিল এবং প্লাস কত দিয়ে যোগ করতে বলেছিল 0.744, এটা আমাদেরকে যোগ করতে বলেছিল, ঠিক আছে। আলটিমেটলি এটার ভ্যালু কত আসবে, এটা আমরা যদি যোগ করি তাহলে এটার ভ্যালু আমরা কত পাবো, আমরা যদি দেখি
তাহলে এটা আমরা পাবো 0.359 ইন্টু 5.95 বাই এটাও কত পাবো না, এটা হচ্ছে 1.44 পাবো, প্লাস কত দিয়ে যোগ করবো না 0.744, এটা যোগ করলে আমরা ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে 2.00, এটাই পাবো। তাহলে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই স্কেল। এই স্কেলের আরো কিছু প্রবলেম থাকে, আরো কিছু প্রবলেম বলতে আমি এটা তোমাদেরকে আহ, আহ, আর্সেনিকের ক্ষেত্রে বললাম, হ্যাঁ আর্সেনিকের ক্ষেত্রে বললাম, এটা আমি তোমাদেরকে আর্সেনিকের ক্ষেত্রে বললাম। তোমাদের গোল্ড দিতে পারে, লেড দিতে পারে বা ব্রোমিন দিতে পারে, সেখানেও তোমরা এই জিনিসগুলো সলভ করতে পারো, কিচ্ছু নেই, খুবই সহজ। আমি পরপর কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তারপর সলভ চাইলে তোমরা করতে পারো, আদারওয়াইজ আমি করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোশ্চেনটা এটাই, পরপর কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি, ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ ব্রোমিন, ঠিক আছে, অফ ব্রোমিন ইন এআর স্কেল, ইন দা এআর স্কেল। এআর বলতে ওই অলরেড অ্যান্ড রিচো স্কেল, প্রোচোস বা রিচো স্কেল, যেখানে আর কোভ্যালেন্টের ভ্যালু কত বলে দিয়েছে, আর কোভ্যালেন্টের ভ্যালু বলে দিয়েছে 114 pm। যখনই তোমাকে 114 pm দিয়ে দেবে, 114 pm দেবে, তখন এটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করো। অ্যাংস্ট্রমে কনভার্ট করলে কত হবে, 1.14 অ্যাংস্ট্রম এরকম আসবে। আরেকটা সেম প্রশ্ন এরকম ভাবে দিয়ে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ, কার দিয়েছে না লেড দিয়েছে, পিবি, লেড লেড দিয়েছে, পিবি এর বলে দিয়েছে, ইন দ্য এআর স্কেল, যেখানে আর কোভ্যালেন্টের ভ্যালু কত বলে দিয়েছে, আর কোভ্যালেন্টের ভ্যালু বলে দিয়েছে 158 pm, যেখানে আমরা যেটা দেখি তাহলে 1.58 pm অ্যামস্ট্রং এটা পাবো। তো এটা তোমরা সলভ করতে পারো। আবার একটা কোশ্চেন এরকম দিয়েছে যে সেম কোশ্চেন, এই যে ইলেকট্রোনেগেটিভিটি অফ কার দিয়েছে না, গোল্ড দিয়েছে। গোল্ডের আমরা জানি এইউ মানে হচ্ছে গোল্ড, ইন দা এআর স্কেল, যেখানে বলে দিয়েছে আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু কত বলে দিয়েছে, আর কোভ্যালেন্ট ইকুয়ালস টু 134 pm বলে দিয়েছে। তাহলে 134 pm মানে হচ্ছে 1.34 কত হবে না অ্যামস্ট্রং হবে, এইরকমই হবে। তো সবই একই, এখানে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে, জেড স্টারের ভ্যালু বের করবে, তারপর তোমরা পুট করে দেবে, গল্প শেষ। তো এই তিনটে তোমরা সলভ করতে পারো। যদি কারোর আটকায় দেন আমাকে বলো, আমি সলভ করি। আমি আবারও বলছি, যদি কারোর আটকায়, আর যদি মনে হয় আটকাবে, ব্রোমিনটা আশা করি আটকাবে না, কারণ ব্রোমিনের আটমিক নম্বর হচ্ছে 35, অনেক ছোট, পারবে। আর এদিকে তোমার রয়েছে তোমার লেড, আর এদিকে তোমার রয়েছে গোল্ড। লেডের হচ্ছে 82 আটমিক নম্বর, আর গোল্ডের হচ্ছে তোমার 79। এটার ক্ষেত্রে তোমাকে বড় করে একটা ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে হবে। বড় করে ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট করে তারপরেই তোমাকে সলভ করতে, ওকে? তো কোনো সমস্যা নেই আশা করি। যদি কারোর কোথাও কোনো প্রবলেম হয় দেন আমাকে বলো, আমি সলভ করাবো, ঠিক আছে, চাপ নেই। এবং বাকি ওই আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এখান থেকে যে প্রশ্নগুলো আসবে বা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা একটুখানি মুখস্থ করে নিও, ঠিক আছে? আমাদের মোটামুটি স্কেল শেষ। এই প্রবলেমগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারো, ঠিক আছে, কিছুই নেই, আমি যেভাবে সলভ করে দিয়েছি এইরকম ভাবে, যেগুলো সলভ করেছি এইরকম ভাবেই সলভ করতে। ইলেকট্রন বিন্যাসটা তোমাকে করতে হবে, তারপর জেড স্টারের ভ্যালু বের করতে হবে, তারপর সলভ করতে হবে, okay? কারো কোথাও আটকালে দেন আমাকে বলবে, আমি সলভ করাবো, আবারও বলছি সলভ করি। লাস্ট আমরা কয়েকটা জিনিস দেখবো, কয়েকটা জিনিস বলতে ওই আমাদের ট্রেন্ড অফ ইলেকট্রোনেগেটিভিটি, পিরিয়ডিক টেবিলের যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড গুলো নিয়ে কথা বলবো। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রেন্ডস অফ ইলেকট্রোনেগেটিভিটি। আমরা যদি অ্যালং দ্য পিরিয়ড যাই, আমরা যদি যাই তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু ইনক্রিজ হবে, অর্থাৎ লেফট টু রাইট আমরা যদি যাই। আরেকটা হচ্ছে ডাউন টু দ্য গ্রুপ যদি যাই, তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু ডিক্রিজ হবে, এইটুখানি আর কি। তো আমাদের মোটামুটি পিরিয়ডিক টেবিল শেষ। আমরা এই উইকের সানডেতে একটা ছোট্ট মতো মক টেস্ট দেবো 25 নম্বরের, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে যা যা করিয়েছি 4টে লেকচার, এবং আজকে যা যা করালাম, যে প্রবলেমগুলো হোমওয়ার্ক দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো আমি করিয়ে দিলাম,
এবং তার পাশাপাশি আমি যেগুলো তোমাদেরকে এক্সট্রা কিছু জিনিস অ্যাড করে দেবো, যে প্রশ্ন উত্তরগুলো সেগুলোই সলভ করো, এখান থেকে আমি তোমাদেরকে দেবো। ঠিক আছে, চলো এখানে লেকচারটা এন্ড করছি। আমরা নেক্সট দিন এই উইক থেকে আবার স্টার্ট করবো অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, চলো।